দেখ আরেকটা পেজ করি। আজকে কোনটা? আজকে আমরা করব, দেখতে পাচ্ছিস, ইস্ট বর্ধমানের কোশ্চেনগুলো করি। দেখ অর্গানিকের অনেকগুলো কোশ্চেন আছে, অর্গানিকেরই বেশি রাখার চেষ্টা করেছি, কারণ আর ফিজিক্যাল নিউমেরিক্যাল যেটা প্রতিবার করি, আর কিছু এমসিকিউজ, ঠিক আছে। কারণ অর্গানিকের কোশ্চেন হয়তো আটকাতে পারে, রিয়াকশানগুলো সব রিয়াকশান যেগুলো রয়েছে ভালোভাবে পড়তে হবে, তাহলেই কোশ্চেন করতে পারা যায়। বইয়ের বাইরে কিছু নেই, সমস্ত বইয়ের ভেতরের কোশ্চেনই আছে, সে তো তুইও জানিস, আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেই রিয়াকশানগুলো একবার শুধু চোখে দেখলে হবে না, বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। তুই এই মোমেন্টে পড়লি, খাতায় লিখলি, মনে থাকবে। আবার হয়তো কালকে, পরশু দিন, তারপরের দিন হয়তো লিখতে যাবি, দেখবি আর ঠিক করে মনে পড়বে না। এই কারণে অর্গানিকের রিয়াকশানগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, তাহলেই মনে থাকবে, ঠিক আছে। রেগুলার প্র্যাকটিস রাখতে হবে, রেগুলার আধ ঘন্টা হলেও তুই কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের, আজকে এই চ্যাপ্টারের ওই পার্টিকুলার প্রিপারেশনটা, ওই পার্টিকুলার নেম রিয়াকশানটা, এগুলো আমার মনে আছে না, কী রিয়েজেন্ট লাগছে, কী সাবস্ট্রেট তৈরি হচ্ছে, যেগুলো বইয়ে পড়েছিলাম, স্যার যেগুলো ইম্পর্টেন্ট বলেছিল, সেগুলোকে ওই পার্টিকুলার চ্যাপ্টারে মনে আছে। তুই 30 মিনিটসও তুই যদি রেগুলার প্র্যাকটিস করিস, ঠিক আছে, তাহলেই তোর মনে থাকবে। কিন্তু রেগুলার প্র্যাকটিস রাখতে হবে, না হয় মনে থাকবে না। যাই হোক, এখানে বলেছে প্রদত্ত কোনটির মান কোষ ধ্রুবকের উপর নির্ভর করে। কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট কাকে বলে? সেল কনস্ট্যান্ট হচ্ছে L/A, যেটা পড়েছিলি ওটাকে আমরা বলি সেল কনস্ট্যান্ট, ঠিক আছে, L/A। এবার এটা যদি রেজিস্ট্যান্সের রেসপেক্টে বলি, তাহলে যে তারটার কথা বলছিস, কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা কতটা লেন্থ এবং তার ক্রস সেকশন এরিয়া, ওটা L/A। এবার আমরা যখন রেজিস্ট্যান্সের কথা বলছি L/A, তাহলে তারের রেজিস্ট্যান্স মার্ক করছি। এবার আমরা যখন এক্ষেত্রে, যখন এই চ্যাপ্টার কোথা থেকে এসছে, এই কোশ্চেনটা কোথা থেকে এসছে, এটা ইলেকট্রোকেমিস্ট্রির সাথে যে কন্ডাক্টেন্স পার্টটা রয়েছে সেখান থেকে এসেছে। তাহলে কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টেন্সের কথা বলতে চাইছে। তাহলে তোর যদি কোনো একটা এরকম করে বিকার থাকে, তাতে যদি সলিউশন থাকে, সেই সলিউশনের ভেতরে তুই 1 সেন্টিমিটার স্কোয়ার ক্রস সেকশন এরিয়া যুক্ত যদি দুটো ইলেকট্রোডকে ইনসার্ট করি, সেটা বাইরে সার্কিটে কানেক্ট আছে, ধর দুটো ইলেকট্রোডকে কানেক্ট করেছে এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা যেভাবে যেমন রেজিস্ট্যান্স থেকে রেজিস্টিভিটি, সেরকমই কন্ডাক্টেন্স থেকে কন্ডাক্টিভিটি, এরকম করেই থাকবে। তাহলে এই 1 সেন্টিমিটার স্কোয়ার যে ক্রস সেকশন এরিয়া যুক্ত তোর যে ইলেকট্রোড দুটো রয়েছে, তাদের মধ্যে যদি ডিস্টেন্স 1 সেন্টিমিটার হয়, তাহলে এখানে এনক্লোজড ভলিউম কত হবে? 1 সেন্টিমিটার কিউব। তার যে কন্ডাক্টিং পাওয়ারটা আমরা যখন মাপি, সেটাই আমার কি হয়ে যায়? কন্ডাক্টিভিটি অর স্পেসিফিক কন্ডাক্টেন্স। IUPAC বলে যে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স টার্মটা নয়, কন্ডাক্টিভিটি টার্মটা ইউজ করব। সেরকমই রেজিস্ট্যান্স থেকে রেজিস্টিভিটি, একই ব্যাপার। তাহলে আমরা রেজিস্ট্যান্সের জন্য জানি R = রো L/A। আর যদি রেজিস্ট্যান্স হয়, রো ছিল রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স ইন্টু L/A। আর আমরা জানি জি, কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, কাপ্পা মানে হচ্ছে রো এর রেসিপ্রোকাল। তাহলে এই জিনিসটাটি জাস্ট উল্টো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেল কনস্ট্যান্ট মানে কোষ ধ্রুবকের মানটা পরিবাহিতার সাথে নির্ভরশীল হবে, বা পরিবাহিতাটা কোষ ধ্রুবকের উপর নির্ভরশীল হবে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে, L/A। আর এটা যদি আর যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা কন্ডাক্টেন্স হবে। রো যদি রেজিস্টিভিটি হয়, কাপ্পা কি হবে? কন্ডাক্টিভিটি, এটাই। আর স্পেসিফিক টার্মে বললে স্পেসিফিক কন্ডাক্টিভিটি বলে না, স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স মানেই হচ্ছে রেজিস্টিভিটি বা ওটার কন্ডাক্টিভিটি। আচ্ছা, যাই হোক, এটা একটা হলো। নেক্সট, এটা আগের কোনো একটা পেপারেও হয়েছে, এটা তো 4 নম্বর পেপার, 3টের মধ্যে কোনো একটা পেপারে হয়েছে যে 3Dর মধ্যে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজ দেখায় +7, অনেকগুলো দেখাতে পারে, তার মধ্যে +7ও দেখায়। আচ্ছা, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কাকে বলে? আগে ডেন্টিসিটি বুঝি। ডেন্টিসিটি মানে কোনো মেটালের সাথে কোঅর্ডিনেটেড বন্ড করার সময় কোনো একটা মলিকিউল অ্যাট এ টাইম কতগুলো কোঅর্ডিনেশন বন্ড করতে পারে সাইমালটেনিয়াসলি, দ্যাট মিনস তার কতগুলো ডোনার অ্যাটম রয়েছে। যদি কোনো একটা মলিকিউলের একটা ডোনার অ্যাটম হয়, যেমন H2O বা NH3, এই মলিকিউলের একটাই ডোনার অ্যাটম, নাইট্রোজেনের লোন পেয়ারটা, সে অ্যাট এ টাইম একটা মেটাল সেন্টারকেই ডোনেট করতে পারে, তাই মোনোডেন্টেড। কিন্তু আমরা যদি বলি ইথিলিন ডায়ামিনের কথা বললে NH2CH2CH2NH2, এটা যদি IUPAC নোমেনক্লেচার করিস, তাহলে ইথেন 1,2 ডায়ামিন বলবো। আর এমনি ট্রিভিয়াল নেম হলে ইথিলিন ডায়ামিন, তাই এটাকে EN লেখা হয় অনেক জায়গায়। এটা অ্যাট এ সিঙ্গেল টাইম দুটো নাইট্রোজেন সেন্টার একটা মেটাল সেন্টারকে ডোনেট করতে পারে। এবং ডোনেট করলে দেখ, এখানে বেসিক্যালি মেটালের সাথে নাইট্রোজেনের দুটো কোঅর্ডিনেটেড বন্ড তৈরি হলো, আর এখানে CH2 আর এখানে একটা নাইট্রোজেন। তাহলে দেখ 1 2 3
4 5 5 মেম্বার একটা রিং তৈরি হচ্ছে। তার জন্য এরকম যাদের ডোনার অ্যাটম 2 বা 2 এর বেশি তারা সাইমালটেনাসলি 2 বা 2 এর বেশি বন্ড করতে পারবে। এটা বাইডেন্টেড, তাই দুটো বন্ড করেছে, তার ফলে একটা রিং স্ট্রাকচার তৈরি হয়। দেখতে পাচ্ছিস 5 মেম্বার একটা রিং তৈরি হয়েছে। এই রিংটাকে আমরা বলবো চিলেট রিং বা কিলেট রিং, CHE চি বা কি যা হোক উচ্চারণ করিস। সো এই টাইপের রিংকে আমরা চিলেট রিং বলবো। আর এই যে লিগ্যান্ড ইথিলিন ডায়ামিন, এটা একটা চিলেটিং লিগ্যান্ড। তাহলে চিলেটিং লিগ্যান্ড কি, উদাহরণ দাও, বলতে পারে, ঠিক আছে। এবং মনে রাখবো চিলেশন হলে বা কিলেশন হলে একটা কমপ্লেক্স মোনোডেন্টেড ধর দুটো অ্যামোনিয়া বন্ড করেছে, তাহলে দুটো কোঅর্ডিনেটেড ওর কোঅর্ডিনেশন নাম্বারকেও কমপ্লিট করলো, ঠিক আছে, মানে বেসিক্যালি সেকেন্ডারি ভ্যালেন্সি। কিন্তু একটা ইথিলিন ডায়ামিনই ওর দুটো সেকেন্ডারি ভ্যালেন্সিকে কমপ্লিট করে দিচ্ছে। তাহলে দুটো অ্যামোনিয়া ইউজ করা আর একটা ইথিলিন ডায়ামিন ইউজ করা তোর মনে হচ্ছে একই ব্যাপার, কারণ দুটো অ্যামোনিয়া দুটো কোঅর্ডিনেশন বন্ড করবে, একটা ইথিলিন ডায়ামিনও দুটো কোঅর্ডিনেশন বন্ড করছে। কিন্তু চিলেশন হলে, রিং ফর্মেশন হলে কম্পাউন্ডটা বেশি স্টেবিলিটি পায়, ঠিক আছে। এটা এন্ট্রপি ইফেক্ট বলে, চ্যাপ্টারের শেষে আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এন্ট্রপি ইফেক্ট কি, চিলেটিং লিগ্যান্ড কাকে বলে। এবার এটা তো চিলেটিং লিগ্যান্ডের কথাই চলে এলাম, ডেন্টিসিটির কথাটাও বললাম। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে হচ্ছে একটা এমন লিগ্যান্ড যার দুটো ডোনার সেন্টার রয়েছে, কিন্তু সে তো দুটো ডোনার সেন্টার দ্বারা কালারটা রেড করে নি, সে তো দুটো ডোনার সেন্টার এরও রয়েছে। তাহলে অ্যাম্বিডেন্টেডের সাথে তফাৎ কি? অ্যাম্বিডেন্টেড কি বাইডেন্টেড লিগ্যান্ড? না, বাইডেন্টেড লিগ্যান্ড সে সাইমালটেনাসলি একই সঙ্গে দুটো ডোনার সেন্টারকে ইউজ করতে পারে মেটালের সাথে কোঅর্ডিনেশন করার জন্য। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের দুটো ডোনার সেন্টার থাকলেও অ্যাট এ সিঙ্গেল টাইম একটা ডোনার সেন্টার দিয়েই বন্ড করতে পারে। কখনো সে তার এদিকের কোনো মানে ধর দুটো ডোনার সেন্টার রয়েছে কিন্তু অ্যাট এ সিঙ্গেল টাইম দুটো ডোনার সেন্টারকে ইউজ করতে পারবে না। যেমন এখানে অ্যান্সারই হচ্ছে এসসিএন মাইনাসে এই লিগ্যান্ডটা হয় তার নাইট্রোজেন সেন্টার দিয়ে ডোনেট করবে, যখন নাইট্রোজেন সেন্টার দিয়ে ডোনেট করবে তখন নাইট্রোজেন সেন্টার দিয়ে ডোনেট করবে, আর অন্য কোনো সেন্টার এখানে মেটালের সাথে কোঅর্ডিনেশন করতে পারবে না। অথবা নাইট্রোজেন দিয়ে না করলে সালফার দিয়ে করবে, সালফার দিয়ে করলে নাইট্রোজেন তখন কোঅর্ডিনেশন করতে পারবে না। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডগুলো এসেনশিয়ালি মোনোডেন্টেড লিগ্যান্ড, কিন্তু তাদের ডোনার সেন্টার ডিফারেন্স হতে পারে, আলাদা আলাদা হতে পারে রিয়াকশন কন্ডিশনের তফাতের উপর। তাহলে এসসিএন হবে। এসসিএন কেন হবে? কারণ ওর এক্ষেত্রে যেটা তুই দেখতে পাবি সালফার CN এই মোমেন্টে নাইট্রোজেন সেন্টার দিয়ে সে অ্যাটাক করতে পারে, কোনো একটা মেটালের সাথে বন্ড করলো। অথবা এটা একটা কি বলতে পারি, এখানে একটা রেজোনেন্স হতে পারে। রেজোনেন্স হলে এর যে পরের রেজোনেটিং স্ট্রাকচারটা, সেই রেজোনেটিং স্ট্রাকচারে সালফারে নেগেটিভ চার্জ পেলো, এটা সিঙ্গেল বন্ড হলো, এটা ট্রিপল বন্ড N হলো। নাইট্রোজেন নিজের লোন পেয়ারটা দিয়েছে, তাহলে যে লোন পেয়ার নয় বেসিক্যালি নেগেটিভ চার্জটা দিয়েছে, বন্ডিংয়ে ইউজ করে দিয়েছে, তাহলে ওটা নিউট্রাল হয়ে গেল। মাঝের কার্বনের কিছুই যায় আসে না, একদিকে একটা নতুন বন্ড করেছে, উল্টো দিকে একটা কোভ্যালেন্ট বন্ড খুলে দিয়েছে, সালফারের দিকে বন্ড খুলেছে, সালফার নেগেটিভ চার্জ। এখন সালফার চাইলে এই সেন্টারটা দিয়ে একটা মেটাল সেন্টারের সাথে বন্ড করতে পারে, অথবা এটা দিয়ে মেটালের সাথে বন্ড করতে পারে। এটা থায়োসায়ানেট, এটা আইসোথায়োসায়ানেট। তো এই জন্য এটাকে অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ড বলছে, কিন্তু অ্যাট এ সিঙ্গেল টাইম একটা ডোনার সেন্টারে ইউজ করতে পারছে, এই কারণে কিন্তু এটা মোনোডেন্টাল লিগ্যান্ড। কিন্তু টিপিক্যাল NH3 সাথে অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ডের তফাৎ কি? NH3ও মোনোডেন্টেড, কিন্তু ওর ডোনার সেন্টার একটাই, সবসময় নাইট্রোজেন সেন্টার দিয়ে ডোনেট করবে। তো এসসিএন হয় নাইট্রোজেন দিয়ে করবে, নাইট্রোজেন দিয়ে করলে তখন ওইটাই করলো, সালফার পারলো না। আর কখনো সালফার দিয়ে করলে সালফার সেন্টার দিয়ে করলো, তখন নাইট্রোজেন সেন্টার পারবে না, ওটা রিয়াকশন কন্ডিশনের উপর নির্ভর করবে, এ কারণে হবে। এছাড়া আরও কে রয়েছে? এছাড়া NO2 আছে, সায়ানাইড আছে, এরাও অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ডের এক্সাম্পলের আন্ডারে পড়ে। যেখানে লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ড সম্বন্ধে ছায়াপ্রকাশনীর বইয়ে দেখবি ডিটেলে দেওয়া রয়েছে, ভালো করে জায়গাগুলো পড়বি, ঠিক আছে। পাই অ্যাসিডিক লিগ্যান্ড, আরও ক্লাসিক্যাল নন ক্লাসিক্যাল যে টোটাল যে বিষয়গুলো রয়েছে একটু ভালো করে দেখে নিবি। হোমোলেকট্রিক কম্পাউন্ড কমপ্লেক্স কাকে বলে, হেটেরোলেকট্রিক কমপ্লেক্স কাকে বলে, লিগ্যান্ডের যে বিভিন্ন ভাগগুলো, ফ্লেক্সিডেন্টেড, অ্যাম্বিডেন্টেড, চিলেটিং, পাই অ্যাসিডিক, এরকম করে প্রচুর ডিভিশন করা রয়েছে, ভালো করে জিনিসগুলো পড়বি, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এটাই বলার। বেশ, এবার এখানে কি বলেছে, এখানে যেটা হবে সায়ানাইডটা এই CN মাইনাস এইখানে সেন্টারে অ্যাটাক করে ক্লোরিনটাকে বার করে দেবে, তাহলে বেনজাইলিক পজিশনে একটা CN ঢুকবে, ঠিক আছে। Cl এর জায়গায় CN হয়ে যাবে। সেটা তুই এখানেও দেখতে পাচ্ছিস, এখানেও দেখতে পাচ্ছিস, এখানেও দেখতে পাচ্ছিস, এখানে নেই, তাহলে C হলো না। DBA এর মধ্যে একটা হবে, কিন্তু এখানে হলো ক্লোরিনকে সরিয়ে তো সায়ানাইড ঢুকবে, ক্লোরিনটা আবার এখানে কি করে চলে এলো? তাহলে এটা নয়। ক্লোরিনকে ঢুকিয়ে ধরেছে, আবার এখানে একটা সায়ানাইড চলেছে, তাহলে এটা নয়। তাহলে অবভিয়াসলি আমার উত্তর কোনটা? অবভিয়াসলি আমার উত্তর হচ্ছে অপশন, তাহলে এটা নয়। অবভিয়াসলি আমার উত্তর হচ্ছে তাহলে অপশন A, কারণ Cl কে সরিয়ে দিয়ে সায়ানাইড ঢুকেছে আর আয়োডিনটা যেমন ছিল আছে, বাস।
আচ্ছা, কোনটিতে অ্যালকোহল উৎপন্ন হয় না বলেছে, হয় বলেনি কিন্তু। এখানে CH3CHO, CH3CHO আছে মানে C ডবল বন্ড ও, এটা এখানে একটা অ্যালকাইল গ্রুপ। এবার NaBH4 হাইড্রাইড আসবে, হাইড্রাইড এখানে অ্যাটাক করবে, এটাকে খুলে দেবে, ওই বন্ডটা খুলে গিয়ে ওটা O মাইনাস হবে, সলিউশন থেকে H প্লাস আয়ন তুলে নিয়ে ওটা OH হয়ে যাবে, O মাইনাস, সো এটা অ্যালকোহল হবে, তাহলে এটা অ্যালকোহল তৈরি করে, ঠিক। অপশন তাহলে এ নয়, অপশন এ আমার নয়, কারণ ওখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে আমরা এমনিও জানি কার্বনিলের রিডাকশন হলে সে অ্যালকোহলে যাবে, কার্বনিলের অক্সিডেশন হলে সে কার্বক্সিলিক অ্যাসিডে যাবে। আচ্ছা, অপশন বি হবে, সেই জন্য ওটা স্কিপ করে গেলাম, বাকিগুলো কেন নয়। NH2 আছে এবং এখানে NaNO2 আর HCl, তাহলে এখানে HNO2 জেনারেট করে, ডাইজোটাইজেশনের যে রিয়াকশন সেটাই, কিন্তু ডাইজোটাইজেশন হতে গেলে এখানে অ্যারোমেটিক রিং লাগবে, এটা অ্যারোমেটিক নয়, তাহলে অ্যালিফেটিক অ্যামিন। তাহলে অ্যালিফেটিক অ্যামিনে তুই যদি ডাইজোটাইজেশনের রিয়েজেন্টটা দিয়ে দিস, তাহলে ওখানে ডাইজোটাইজেশন হয় না, NH2টা কিসে কনভার্ট হয়ে যায়, RNH2টা কনভার্ট হয়ে যায় সেখানে ROH এ, তাহলে এখানেও অ্যালকোহল জেনারেট করছে, তাহলে এটাও তো উত্তর নয়, এটা উত্তর নয়, এটা উত্তর নয়। আচ্ছা, এখানে কি হবে, এখানে পাতি SN2 হবে, এটা এই সেন্টারে অ্যাটাক করবে, আয়োডিনটাকে বার করে দেবে লিভিং গ্রুপ করে, তাহলে আবার C2H5OH হবে, তাহলে এখানে পাতি SN2 হচ্ছে। তাহলে অপশন না জানলেও তুই অপশন বি ইজ কারেক্ট, সেটা এমনিও তুই বলতে পারছিস। এছাড়া C2H5MgBr গ্রিগনার রিয়েজেন্টে জল দিই না কেন, গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে যত রিয়াকশনগুলো পড়েছিস দেখবি ড্রাই ইথার ইউজ করা হয়, ড্রাই ইথার মানে কি পাউডার না, লিকুইড, কিন্তু ওখানে জল নেই, সেই জন্য ড্রাই ইথার। তাহলে গ্রিগনার রিয়েজেন্টের সাথে জল দিলে কিছু একটা প্রবলেম, গ্রিগনার রিয়েজেন্টে জল দিলে কি হয়, এটা ক্লাস 11-এর বই বার করবি, হাইড্রোকার্বন যাবি, ওখানে দেখবি যে অ্যালকেনের প্রিপারেশন ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট, কি পড়বি, অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেন, ঠিক আছে, ANE, অ্যালকেনের প্রিপারেশন ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট, ওখানে দেখবি গ্রিগনার রিয়েজেন্টে জল দিচ্ছে, গ্রিগনার রিয়েজেন্ট মানে RMgX, এটাতে তুই যদি ওয়াটার দিয়ে দিস তাহলে এটা কি হবে, আর অ্যালকাইল গ্রুপটা RH, মানে এই অ্যালকাইল গ্রুপটা যে অ্যালকেন থেকে এসেছে সেটা তৈরি হয়ে যাবে, আর এটা MgOHX এ কনভার্ট হয়ে যাবে। সো এখানে কি তৈরি হবে, C2H5 যেটা আছে সেটা তোকে এখানে C2H6 দিয়ে দেবে, ইথেন প্রিপেয়ার করে দেবে, তাহলে এটাতেই তোর অ্যালকোহল প্রিপেয়ার হয় না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট, কোনটা ক্যানিজারোই সারা দেয় না, ক্যানিজারো হতে গেলে আলফা হাইড্রোজেন অ্যাটম থাকলে হবে না, দেখ এর রেসপেক্ট একটা আলফা কার্বন, আলফা কার্বনে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা দেবে না, তাহলে এটা অ্যান্সার হবে। বাকিগুলোর ক্ষেত্রে দেখ, এই কার্বনটার যদি কথা বলিস, আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, 1 2 3 4 ডবল বন্ড করেছে, কোনো আলফা কার্বন নেই, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন নেই, এখানেও আলফা হাইড্রোজেন নেই, এখানে HCHO, HCHOর সাথে আবার বলিস না এইটা আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন ওটাকে বলে না, আলফা হাইড্রোজেন থাকতে গেলে আগে ফাংশনাল গ্রুপের সাথে ইমিডিয়েটলি অ্যাটাচড যে কার্বন সেটাকে আলফা কার্বন বলছি, তার সাথে যে হাইড্রোজেন সেটা আলফা হাইড্রোজেন। এখন তুই যদি CHOর সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দিস, ওটাকে কোনো আলফা বিটা গামা ওটা কিছু নয়, আগে আলফা কার্বন লাগবে, তাই না, আলফা কার্বন লাগলে পেলে তবে সেখান থেকে আলফা হাইড্রোজেন, এমনি এমনি আলফা হাইড্রোজেন হবে না। সো অ্যান্সার আমার ডি হবে, বাকিগুলোতে আলফা কার্বন আছে, মানে অপশন বি আর সিতে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, আর অপশন এতে তো আলফা কার্বনই নেই, তো আলফা কার্বন না থাকলে তো আলফা হাইড্রোজেনের প্রসঙ্গই আসছে না। বেশ, নেক্সট কি বলেছে, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো একটু ভালো কোশ্চেন হলো, মানে যেটা আমাদের পড়তে হয় তার থেকে এক লেভেল এগিয়ে। এবারে যেটা আমাদের পড়তে হয় অ্যামিনের বেসিসিটির কারণটা। এবার সাধারণত যে অ্যালকাইল গ্রুপগুলো কি করে, অ্যামিনের অ্যালকাইল গ্রুপটা আমি ধর, রাবারটা আসছে না কেন, দূর, অ্যালকাইল গ্রুপগুলো প্লাস আই ইফেক্ট দেখায় এবং হাইপার কনজুগেশন দেখায়, লেটস সে শুধু প্লাস আই থাকছি, প্লাস আই ইলেকট্রন ডোনেটিং একটা ইফেক্ট। NH2 কে আমরা বেস কেন বলি, NH2 এই পার্টটা এখানে অ্যালকাইল গ্রুপ আছে ধর CH3, NH2 কে আমরা বেস বলছি কারণ নাইট্রোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা ডোনেট করতে পারে এবং ডোনেট করে ধর কোনো H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করতে পারে, অন্য কিছু অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাসিড বেস বলছি বলে H প্লাস আয়ন বললাম, তাহলে H প্লাস আয়ন মানে আমরা এমনি অ্যাসিড বুঝি, তাহলে অ্যাসিডকে অ্যাকসেপ্ট করতে পারে এবং নিজের এই লোন পেয়ারটা ইউজ করে। এবার নাইট্রোজেনের দিকে যত তুই ইলেকট্রন ডেন্সিটি পুশ করবি, নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটিটা বাড়বে, আর নাইট্রোজেনের দিকে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে তাহলে ওই নাইট্রোজেন সেন্টারের ইলেকট্রন ডোনেট করার ইচ্ছাটা বাড়বে, আর তুই যদি নাইট্রোজেন সেন্টার থেকে ইলেকট্রন উইথড্র করে নিস তাহলে নাইট্রোজেনের নিজের কাছে ইলেকট্রন ডেন্সিটি কম থাকবে, তাহলে সে ডোনেশন কম করবে, আর ডোনেশন যত কম হবে বেসিসিটি তত কমবে, যত বেশি ডোনেট করবে তত বেসিসিটি বাড়বে, তাহলে তুই যত এরকম প্লাস আই ইফেক্টওয়ালা গ্রুপ বাড়াতে পারবি তত ডোনেশনটা বাড়বে, অবশ্যই হওয়া তাই উচিত। এবং গ্যাসিয়াস সিস্টেমে এই জিনিসটাই হবে, বা তুই যদি অ্যাকোয়াস না সিস্টেম নিস, মানে অ্যাকোয়াস নয়,
তুই যদি এরকম সিস্টেম নিস, মানে জলে যদি ডিজলভ না করিস এই অ্যামিনগুলোকে, তাহলে তুই যে ট্রেন্ডটা ভাবছিস সেটাই হবে। কারণ যত বেশি পরিমাণে আমি এখানে মিথাইল গ্রুপ বাড়াতে যাব, তত বেশি আমরা প্লাস আই ইফেক্ট পাবো, তত বেশি আমরা কি পাবো, প্লাস আই ইফেক্ট পাবো, এবং আমার অ্যামিনটার বেসিসিটি তত বাড়বে। এটাই কমন হওয়া উচিত, কারণ যত বেশি মিথাইল গ্রুপ তত বেশি প্লাস আই, নাইট্রোজেনের মাথাতে ইলেকট্রন ডেন্সিটিটা তত বেশি করে ইনক্রিজ করছে এবং বেসিসিটি বাড়বে। ঠিক আছে, অ্যাকোয়া সলিউশন না নিলে এটাই। এবং 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটাই হওয়া উচিত। 3, 2, 1 এটাই হওয়া উচিত, এবং এটা নন অ্যাকোয়া সলিউশন বা গ্যাসিয়াস মিডিয়ামে এটাই হয়। ভালো করে পড়বি, এটা কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেনে যখন অ্যামিনের ফিজিক্যাল প্রপার্টিগুলো আসবে সেখানে এটা নিয়ে আলোচনা করা রয়েছে। এরপরে আলোচনা করে অ্যাকোয়া সলিউশনে কি হয়। অ্যাকোয়া সলিউশনে যে ঘটনাটা ঘটে, এটা আমাকে আপাতত মুছে দিতে হবে। অ্যাকোয়া সলিউশনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, নাইট্রোজেনের লোন পেয়ারটা ওয়াটার থেকে H+ আয়নকে অ্যাকসেপ্ট করে NH3+ হয়, তাহলে প্রোটোনেটেড হয় সিচুয়েশনটা। তাহলে প্রোটোনেটেড হলে নাইট্রোজেনের পাশে দুটো হাইড্রোজেন ছিল, 3 নম্বর হাইড্রোজেনটা এসে অ্যাটাচ হয়েছে, এখানে একটা CH3 আছে, ঠিক আছে, CH3 আছে, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে নাইট্রোজেনের মাথাতে। এই হাইড্রোজেনগুলো এখন ওয়াটারের মলিকিউলের সাথে কি করতে পারবে, হাইড্রোজেন বন্ড করতে পারবে। ঠিক আছে, এরা ওয়াটারের মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারলে এটা স্টেবিলিটি পাবে। এবার যত তুই এইটার উপরেই আমি দেখাচ্ছি, এবার যত তুই মিথাইল গ্রুপ বাড়াবি, মিথাইল গ্রুপ বাড়ালে কি হবে, মিথাইল গ্রুপ বাড়ালে যেটা হবে, এখানে ধর আবার একটা মিথাইল আছে, তাহলে মিথাইল গ্রুপ এলো, দেখ আগের সিচুয়েশনে 3টে হাইড্রোজেন বন্ড ছিল, এখন 2টো হলো। আবার আমি যদি আরও একটা মিথাইল গ্রুপকে এখানে অ্যাড করে দিই, তাহলে এখানে কি হবে, আবার যদি আমি এখানে একটা মিথাইল গ্রুপকে অ্যাড করি, তাহলে এবার হাইড্রোজেন বন্ডটা আরও কমে গেল। তাহলে যত বেশি মিথাইল গ্রুপ বাড়তে যাচ্ছে তত হাইড্রোজেন বন্ডটা কম হচ্ছে। এর ফলে তুই যে ট্রেন্ডটা পাবি মনে করছিস, সেই ট্রেন্ডের উল্টোটা হচ্ছে। কারণ অ্যাকোয়া সলিউশনে প্রোটোনেটেড অ্যামিনের স্টেবিলিটিটা দেখতে হবে। অ্যাকোয়া সলিউশনে যেখানে প্রোটোনেটেড অ্যামিনের স্টেবিলিটি যত বেশি, সেখানে প্রোটোনেশনটা তত বেশি হতে চাইবে। এই কারণে যখন নন অ্যাকোয়া সলিউশনে, যেখানে আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের কথা ভাবতে হচ্ছিল না, বা গ্যাসিয়াস সিস্টেম যদি হয়, সেই সব জায়গাতে যত বেশি মিথাইল গ্রুপ তত বেশি ইলেকট্রন ডোনেশন হচ্ছে, এবং ইলেকট্রন ডোনেশন হওয়ার ফলে নাইট্রোজেনের লোন পেয়ার ডেন্সিটি বাড়ছে এবং তার বেসিসিটি বাড়ছে। কিন্তু অ্যাকোয়া সলিউশনে প্রোটোনেটেড অ্যামিনটাকে ভাবতে হচ্ছে। প্রোটোনেটেড অ্যামিনের স্টেবিলিটি যত বেশি, ওই সিস্টেমটা তত তাড়াতাড়ি প্রোটোনেটেড হবে। এবার টারশিয়ারি অ্যামিনে প্রোটোনেশন হওয়ার ফলে একটা হাইড্রোজেন বন্ড হতে পারছে, তো স্টেবিলিটিটা কম পাবে। তাহলে যে কোথায় স্টেবিলিটি বেশি পাচ্ছে, প্রাইমারি অ্যামিনে। তাহলে প্রাইমারি অ্যামিনে NH2 সিস্টেমটা তাড়াতাড়ি প্রোটোনেটেড হয়ে যেতে চাইবে, এবং তাড়াতাড়ি প্রোটোনেটেড কেন হতে চাইবে, তার ফলে সে 3টে হাইড্রোজেন বন্ড করতে পারছে সেই কারণের জন্য। এবং ওখানে স্টেরিকটাও কম, এখানে স্টেরিকটাও বেশি দেখতে পাচ্ছিস, 3টে CH3। এরকম করে যেটা দেখা যায় সেটা হচ্ছে সাধারণত 2 ডিগ্রি অ্যামিন, যেটা 2 ডিগ্রি অ্যামিনটা অ্যাকোয়া সলিউশনে হাইয়েস্ট হয়ে যায়। 2 ডিগ্রি অ্যামিনটা বইয়ে লেখা আছে, বইয়েরই ডেটা, কারণ এটা না পড়লে তুই কি করে বলবি, আমিও পড়েই বলছি। তাহলে 2 ডিগ্রি অ্যামিনটাতে একটা হাইড্রোজেন তার অলরেডি আছে, আর একটা হাইড্রোজেনকে সে অ্যাকসেপ্ট করলো, এটা প্লাস হলো, হাইড্রোজেনটাকে ধরেছে। তাহলে 2 ডিগ্রি অ্যামিনে যেটা হয়, 1 ডিগ্রি অ্যামিনে তুই বলি তাহলে 1 ডিগ্রি অ্যামিন কেন হচ্ছে না, 1 ডিগ্রি অ্যামিনে 3টে হাইড্রোজেন বন্ড হচ্ছে, আমি মানছি। কিন্তু 2 ডিগ্রি অ্যামিনে যেটা হচ্ছে, 2 ডিগ্রি অ্যামিনে 2টো প্লাস আই যুক্ত গ্রুপ তো আছে, প্লাস আই ইফেক্টগুলো তো চলে যায়নি, আবার 2টো হাইড্রোজেন বন্ডও আছে। প্রাইমারি অ্যামিনে 3টে হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু প্লাস আই ইফেক্ট একজন দেখাচ্ছে। আর 3 ডিগ্রিতে হাইড্রোজেন বন্ড একটা, কিন্তু প্লাস আই ইফেক্ট 3জন দেখাচ্ছে। তাহলে এই অপোজিং ফ্যাক্টরগুলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো 2 ডিগ্রিটাতে প্লাস আই ইফেক্ট বেসিসিটিটা বাড়ানোর চেষ্টা করছে, আবার 2টো হাইড্রোজেন বন্ডও আমরা করে স্টেবিলিটি দিতে পারছি প্রোটোনেটেড অ্যামিনটার। সো সব দিকে আলোচনা করলে মোটামুটি 2 ডিগ্রি যে অ্যামিনটা, সেটারই স্টেবিলিটিটা, মানে সেটারই বেসিসিটিটা হাই হয় অ্যাকোয়া সলিউশনে। এবং আমাকে এখানে যে কোশ্চেনটা করেছে, সেই কোশ্চেনটা দেখ লেখা আছে জলীয় মাধ্যমে। তাহলে জলীয় মাধ্যমে আমরা একটা জিনিস বুঝে গেলাম, প্রাইমারিতে 3টে হাইড্রোজেন বন্ড হলেও মিথাইল গ্রুপ তো একটা আছে, সেকেন্ডারিতে মিথাইল গ্রুপ 2টো থাকার জন্য প্লাস আই পাচ্ছি 2টো, আর তোর ইন্ডাকটিভ ইফেক্ট হাইড্রোজেন বন্ড 2টো হচ্ছে। তাহলে ওভারঅলে এটা সব থেকে বেশি হয়। তাহলে এ আর সি এর মধ্যে সি বেশি বেসিক,
মানে বেশি ক্ষারীয় আমরা বুঝলাম, ঠিক আছে, সে বিষয়টা নিয়ে কোনো অসুবিধা নেই, বেশি ক্ষারীয় আমরা বুঝলাম। এবার বি আর ডি এর মধ্যে যদি আলোচনা করি, বিতে দেখ সায়ানাইড হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একে তো NH2 কে ইলেকট্রন দিচ্ছেই না, বরঞ্চ NH2 কাছ থেকে সায়ানাইড একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, স্ট্রংলি ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, নাইট্রোজেনের যে লোন পেয়ার ডেন্সিটি ইলেকট্রন টেনে নিচ্ছে ওর ভিতরের দিকে, তার ফলে এটার বেসিসিটিটা কমে যাবে। তাহলে তো বি তো হতে পারছে না বেশি ক্ষারীয়, কারণ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আছে। আর ডিটার কথা আমরা যদি বলি C6H5NH আছে, তাহলে এখানে যেটা হয় বেনজিন রিং, এখানে NH একটা CH3 আছে, কিন্তু নাইট্রোজেনের এই লোন পেয়ারটা হয় ডোনেট করতে পারে H+ আয়নকে, অথবা এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন রিংয়ের রেজোনেন্সে ইনভলভ হয়ে যেতে পারে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন রিংয়ের রেজোনেন্সে ইনভলভ হয়ে যাচ্ছে বলে লোন পেয়ারের ডেন্সিটিটা আবার কমে যাচ্ছে। তাহলে অ্যান্সার ডিও হতে পারে না। তাহলে সব থেকে বেশি ক্ষারীয় তাহলে কে হলো? অপশন সি, অ্যাকোয়াস সলিউশনে, ঠিক আছে, ওয়িং টু দুটো প্লাস আই এবং দুটো হাইড্রোজেন বন্ডিং সব মিলিয়ে মিশিয়ে ওটাই বেশি হয়। বই খুলবি, অ্যামিনস বার করবি, অ্যামিনসের ফিজিক্যাল প্রপার্টি দেখবি, ওখানে ওর বেসিসিটি নিয়ে ডিটেলে আলোচনা করা রয়েছে। সাইপ্রোকেশনী বই খুলবি, প্রথমে নন অ্যাকোয়াস সলিউশনে আলোচনা করা রয়েছে, সেখানে 3, 2, 1ই হবে। তো অ্যাকোয়াস সলিউশনে যেই চলে যাবি তখন দেখবি ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, রিজন ভালো করে লেখা রয়েছে। তাই এই এমসিকিউটা একটু ভালো এমসিকিউ, এটা একটা ব্রড কোশ্চেনও হয়ে যেতে পারতো। আচ্ছা, নেক্সট এইগুলোতে এবার আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যালের দিকে চলে এলাম। আজকে আমি ক্যালকুলেটরটা আনতে ভুলে গেছি, আমার ক্যালকুলেট করা আছে, তাও আমার ক্যালকুলেশনে যদি ইরোর থাকে একবার ক্যালকুলেশন করে নিবে, আমি মেথোডোলজিটা তো বলে দিচ্ছি, ঠিক আছে। শর্ট কোশ্চেন করা হলো। এবার দেখি, অ্যাসিডযুক্ত জলের মধ্যে দিয়ে 2 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে কত পরিমাণ H2 গ্যাস উৎপন্ন হবে? H2 বলেছে, হ্যাঁ। এবার অ্যাসিডিক সলিউশন মানে H+ আয়ন আছে, H+ আয়ন থেকে তো আর H2 হতে পারে না, তাহলে দুটো H+ আয়ন লাগবে, দুটো H+ আয়ন একটা একটা করে দুটো ইলেকট্রন গেইন করবে, তার ফলে H2 গ্যাস তৈরি করবে। ব্যাস, হিসাব আমি পেয়ে গেলাম। তাহলে দুটো ইলেকট্রন তো নয়, বেসিক্যালি এটা 2 মোল, এটা 2 মোল H+ আয়ন 2 মোল ইলেকট্রনকে গেইন করে 2 মোল তৈরি করবে, তাহলে এটা 2 মোল ইলেকট্রনকে গেইন করবে। তাহলে 2 মোল ইলেকট্রন গেইন করলে 2 মোল H2 তৈরি হতে পারে। হাইড্রোজেনের মলিকুলার মাস কত? হাইড্রোজেনের মলিকুলার মাস বলছি, হ্যাঁ মলিকুলার মাস, H2 এর মলিকুলার মাস কত? 2 মোল লিখে দিয়েছি, সরি 2 মোল কেন, এটা 1 মোল। তারপরে তো এটাও 2 দেখেছি, এটাও 2 দেখেছি, 2 বলছি। H2টা তো কত তৈরি হচ্ছে? 1 মোল তৈরি হচ্ছে, তাই না? তাহলে 2 মোল ইলেকট্রন গেইন করলে 1 মোল হাইড্রোজেন মলিকিউল তৈরি হয়। সরি, তোর মনে হয়তো এই কথাটাই চলছিল, 2 কি করে হলো? 1 হয়তো, তো 1 লেখা আছে তো, কোএফিসিয়েন্টে 1 আছে তো, হ্যাঁ অবশ্যই। তাহলে 1 মোল তৈরি হয়। তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ কত? 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 × 96,500 কুলম্ব। তাহলে এত কুলম্ব চার্জ কেন করবে? কারণ কুলম্বে কেন যাচ্ছি? কারণ 2 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার, কারণ আমরা কিউ ইকুয়াল টু জানি I × T, এখানে I আর T কে মাল্টিপ্লাই করলে আমরা কিউই পাবো, তাই কিউয়ের রেসপেক্টে ভাবছি। তাহলে 96,500 কুলম্ব যদি ইলেকট্রন দরকার পড়ে 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম, 1.008 করেও করতে পারতাম, আমি মোটামুটি 1 ধরেই করছি, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হতে কত কুলম্ব কারেন্ট তুই পাঠিয়েছিস? কিউ ইকুয়াল টু I × T, অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, টাইমটা সেকেন্ডে যাবে, 2 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। এটা করলে কত আসে? এটা করলে 14,400 মতো আসে। আমার এখানে ক্যালকুলেট করা রয়েছে, যদি এখানে মাল্টিপ্লিকেশনটা ভুল হবে না, তাও একবার দেখে নিস। 14,400 কুলম্ব। বাস, এবার ইউনিটারি করব। ইউনিটারি বলছে 2 × 96,500 কুলম্ব কারেন্ট পাঠালে হাইড্রোজেন 2 গ্রাম তৈরি হয়। কিন্তু তুই তো এতটা দিসনি, তুই দিয়েছিস কথা 14,400। 14,400 কুলম্ব দিলে কি হবে? 2 × 14,400 ডিভাইডেড বাই 2 × 96,500। এভাবেও করা যেত। আবার ফ্যারাডেস ফার্স্ট ল ইউজ করেও আমরা করতে পারতাম। কত হবে? ZIT। এবার এখানে তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সটা বার করে নিতে হতো। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স হচ্ছে 1, ঠিক আছে। এমনিতে আমরা Z মানে জানি কারোর ইকুইভ্যালেন্ট মাস ডিভাইডেড বাই 96,500। হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 1, তাহলে 1/96,500। দেখেছিস, এই 2 কেটে গেলে কি হতো? 1/96,500। তাহলে এখানে আসতো 1/96,500। I হচ্ছে 2, T হচ্ছে 2 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। দেখো ওটাই এসেছে, 2 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। এই টোটালটাই হচ্ছে 14,400 ডিভাইডেড বাই 96,500। দেখ 14,400 ডিভাইডেড বাই 96,500 একই আসবে। তাই আমি ওটা দিয়ে কেন করিনি, আবার তোকে জেড বোঝাতে হতো। কারণ যদি ইলেকট্রোকেমিস্ট্রিটা ভালো করে পড়া না থাকে, তাকে আবার জেড বোঝাতে হতো, ইকুইভ্যালেন্ট মাস বোঝাতে হতো, তার কনফিউশন বাড়তো।
তাকে এরকম করে বোঝালে সে বেটার অ্যান্সার করে আসতে পারবে, এটা করলেও তো মার্কস পাবে, এটা তো ভুল নয়, তাই না? সেইভাবেও W=ZIT দিয়েও করতে পারিস, যে ভালো করে বুঝিস সেটা দিয়ে করবি, দুটোই কারেক্ট। ঠিক আছে, এবার এটাকে ডিভিশন করলে মোটামুটি 0.149 গ্রাম মতো উত্তর আসছে। 0.149 গ্রাম আমি করেছিলাম এটা ক্যালকুলেশন। যদি আমার এখানে ক্যালকুলেশনে ভুল থাকে দেখে নিস, মেথোডোলজি এটাই, একটু ক্যালকুলেশনগুলো আরেকবার তাও ক্রস চেক করিস, মানুষই তো ভুল তো হতেই পারে কোনো জায়গায় ক্যালকুলেশনে। ঠিক আছে, 0.15 গ্রাম কনসেপ্ট এটাই, কনসেপ্ট নিয়ে কোনো চাপ নেই, একটু ক্যালকুলেশন দেখে নিস, মনে হয় না কোথাও ক্যালকুলেশন ভুল থাকবে, তাও একবার ক্রস ভেরিফিকেশনের জন্য বলে দেওয়া। আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে এরকম টাইপের কোশ্চেন দেখতে পাওয়া যায়। ক্লোরিন দিয়ে একটা ক্লোরিনের কম্পাউন্ডগুলো দিয়ে খুব ভালো করে দেয় অনেকবার অ্যাসিডিটি ট্রেন বার করতে। যখন তোকে বলবে ক্ষারকীয় চরিত্র বা আম্লিক চরিত্র বোঝাও এরকম করে কম্পাউন্ডের, তখন তাদের অক্সিডেশন নাম্বারটা অ্যাসাইন করে দিবি। অক্সিডেশন নাম্বার যার যত বেশি হবে তার অ্যাসিডিটি তত বেশি, আর অক্সিডেশন নাম্বার যার যত কম হবে সেন্ট্রাল অ্যাটমের তার বেসিসিটি তত বেশি হবে। তাহলে এখানে আমরা অক্সিডেশন নাম্বারটা বার করবো। MnO তো কি হবে, অক্সিজেন -2, অক্সিজেন -2 হলে ম্যাঙ্গানিজ কত হবে, ম্যাঙ্গানিজ এখানে +2 হবে। আমি এখানে যেটা লিখছি সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার লিখছি। Mn2O7 অক্সিজেনের -2 করে -14 ওদিকে গেলে মানে ইকুয়াল টু তো 0, তাহলে +14/2, তাহলে এখানে কত বেরিয়ে আসছে +7। আর MnO2, তাহলে MnO2তে কি হবে -2, তাহলে -2 হলে এটা +4, -2 হলে +4 কেন, -2 করে দুজন, তাহলে -4, তাহলে ম্যাঙ্গানিজ ওটাকে কাউন্টার করছে, তাহলে +4। তাহলে সব থেকে বেসিক কে হবে, যার অক্সিডেশন নাম্বারটা সব থেকে কম, তাহলে এটা মোস্ট বেসিক। আর সব থেকে কম কে, এই যে +7, এটা লিস্ট বেসিক। অ্যাসিডিক বললে কি হতো, যার অক্সিডেশন নাম্বারটা বেশি সেটা অ্যাসিডিক, যার অক্সিডেশন নাম্বার কম তাহলে সেটা মোস্ট বেসিক। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, লোয়ার টু হায়ার, তাহলে লোয়ার টু হায়ার হলে আমার কি হবে Mn2O7, তারপরে কে আসবে MnO2, দেন MnO। জানি না ওই কর্নার অবধি দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম করে করতে হয়। এবার তোকে ক্লোরিনের কম্পাউন্ড অন্য কিছু দিয়ে অ্যাসিডিক চরিত্রও বলতে পারে, তখন অক্সিডেশন নাম্বার দিয়েই করবি, আরামসে হবে। অর্গানিক মলিকিউল করলে সেখানে তো আবার -i +i ওইসব ইফেক্ট দেখতে হয়, কিন্তু ইনঅর্গানিকের যদি এরকম মলিকিউল দেয় DF ব্লকের বা P ব্লকের কোনো কোশ্চেন, তখন অক্সিডেশন নাম্বার দিয়ে করতে হয়। বেশ, আবার একটা তোর কলিগেটিভ প্রপার্টিজের কোশ্চেন। কলিগেটিভ প্রপার্টিজে এখানে কি বলেছে, এই টাইপের কোশ্চেনে তোকে যখন বলবে হিমাঙ্কটা এত ডিগ্রি থেকে এত ডিগ্রিতে যাবে, কি বলেছে, এত ডিগ্রি থেকে এত ডিগ্রিতে যাবে, তাহলে হিমাঙ্কের অবনমন হলো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে তোকে এখানে ডেল্টা TFটা বলে দিয়েছে। তাহলে ডেল্টা TF মানে কি হবে, আগে যে টেম্পারেচার ফ্রিজিং পয়েন্ট ছিল মাইনাস এখন যে ফ্রিজিং পয়েন্ট হলো, কারণ নতুন ফ্রিজিং পয়েন্টটা কম, তাহলে বড় থেকে কমকে আমরা বিয়োগ দেবো, তাহলে 0 -10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হলো 10 ডিগ্রি সেলসিয়াসের TF ড্যাশ। এটাকে আমি কেলভিনেও করতে হতো, মানে করতে চাইলে মানে ঠিকঠাক করে করতে চাইলে এটাকে কেলভিনে করতে হয়। কেলভিনে করলে আমি করতাম 273, আর 273 থেকে 10 বিয়োগ দিয়ে দিতাম 63, বিয়োগ করতাম, ডিফারেন্সটা সেই 10 আসতো। ঠিক আছে, সো ডিফারেন্স যখন আমরা বার করবো তখন ডিগ্রি সেলসিয়াসে কর আর কেলভিনে কর, ডিফারেন্সটা তো একই আসবে। কিন্তু যদি এমনি টেম্পারেচার শুধু বসাতে লাগে তখন আমাদের কেলভিনেই বসাতে হয়। তাই আমি এটাতে ডিফারেন্স তো যেহেতু আমার 10ই আসবে, সো আমি আর কেলভিনে কনভার্ট করলাম না, টেকনিক্যালি কেলভিনে কনভার্ট করে নিয়ে করা উচিত। ঠিক আছে, কারণ 0 ডিগ্রি মানে 273, -10 মানে 263, 273 -263 তুই যখন করবি তখন সেই 10 কেলভিনেরই ডিফারেন্স আসবে। আচ্ছা, এবার কত পরিমাণ ইথিলিন গ্লাইকল, W ধরলাম, 5.5 কেজি জলে যোগ করলে হিমাঙ্কের অবনমনটা হবে। ফর্মুলা কি, ডেল্টা TF = KB × M। এখানে যেটা হয়েছে KBটা প্রিন্টিংয়ে নেই, এর KBর ভ্যালুটা আমি দেখে রেখেছিলাম, এটার KBর ভ্যালুটা আসবে তোর ওই 1.86 এর কাছাকাছি। ঠিক আছে, আবার KB লিখছি, দেখেছি এটা সেই অভ্যাস দাঁড়িয়ে গেছে, KF KB আর ডেল্টা TB লিখে লিখে ওরকম অভ্যাস হয়ে গেছে। তাহলে KF এর ভ্যালুটা হচ্ছে 1.86, এটা যা ইউনিট সেটা। বেশ, M লাগবে, তো ওই M থেকেই পরিমাণটা বেরোবে, ফর্মুলাতে আমরা ইউজ করবো। M মানে হচ্ছে কতটা মোল ইথিলিন গ্লাইকল আমরা মিক্স করব ডিভাইডেড বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। কেজিতেই দেওয়া রয়েছে 5.5 কেজি, ঝামেলা মিটে গেল। তাহলে এটা 5.5 কেজি বসলো, গ্রাম হলে 1000 দিয়ে উপরে মাল্টিপ্লাই হতো। মোল মানে হচ্ছে গিভেন মাস, ওই গিভেন মাসটাই গিভেন নেই, জানতে চেয়েছে কতটা মাস ডিজলভ করতে হবে, তাহলে গিভেন মাস
বাই ইথিলিন গ্লাইকলের মোলার মাস। আগের দিনের নিউমেরিক্যালেও বার করেছিলাম 62। পরীক্ষার জন্য এরকম যেগুলো দেখবি ইউরিয়া বা গ্লুকোজ বা ইথিলিন গ্লাইকল, যে মলিকিউলগুলো বারবার WBTA বা ABTA টেস্ট পেপারে তুই বারবার যেগুলো দেখছিস রিপিটেশনে আসছে, যে মলিকিউলগুলো কলিগেটিভ প্রপার্টিজের, মুখস্থ করে চলে যা, পরীক্ষালে ক্যালকুলেট করতে হবে না, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা 62 আমি কি করে বললাম, আমি আগের দিন করলাম তোদের জন্য। CH2 আগের দিন ইথিলিন গ্লাইকলের নিউমেরিক্যাল ছিল, OH দিস ইজ ইউর ইথিলিন গ্লাইকল, ক্যালকুলেট করে নিবি তাহলেই পাবি 62। তাহলে এখানে কি হবে, W গ্রাম যদি দিই ডিভাইডেড বাই 62, গিভেন মাস বাই মোলার মাস, বাস আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেছে। তাহলে এখানে 10 = 1.86 ইন্টু W বাই 62 ডিভাইডেড বাই 5.5। তাহলে আলটিমেটলি এখান থেকে W ক্যালকুলেশন করলে কি হবে, W ক্যালকুলেশন করলে 510 ইন্টু 5.5, 62টা তো তলাতেই ডিভাইড, তাহলে 62টা উল্টো দিকে গেল, 1.86 দিয়ে এদিকে ডিভাইড হয়ে যাবে। এটা যেটা ভ্যালু আসবে সেটাই হবে যত গ্রাম মাস ডিভাইড করতে হবে, ডিভাইড বলছি, ডিসলভ করতে হবে। এটা আসবে 1833 গ্রাম। তাহলে 1833 গ্রাম, 1833 গ্রাম মানে 3 ঘর আগে 1.83, 3 ঘর আগে 1.833 কেজি। যা কেজিতে এখানে তো কিছু ভ্যালু বলে নেই, 1833 গ্রাম, সেখান থেকে তুই কেজি করে নিস, বাস। এইটা নিউমেরিক্যাল মেন এখানেই। তাহলে এই টাইপের যে নিউমেরিক্যালগুলো না, এই টাইপের নিউমেরিক্যালগুলোর মেন ফ্যাক্টরটাই হচ্ছে এই মোলাল মাসটা, মোলাল যে মাস বলছি, মোলাল যে কনসেন্ট্রেশন সেটাকে ক্যালকুলেট করা। তাহলে ডেল্টা টিবি হোক বা টিএফ হোক, মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হোক বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হোক, দু জায়গাতেই আমার এম লাগছে, স্মল এম। কিন্তু যখন পাই ইকুয়াল টু CRT, ওই সিটা হচ্ছে মোলার মানে ক্যাপিটাল এম, তখন আবার ভলিউম অফ দ্য সলিউশন লাগবে ইন লিটার। তো এই নিউমেরিক্যালটা, এই পার্টটা ভালো করে বুঝতে হবে, যেটা স্ট্রেংথ অফ দ্য সলিউশন থেকে আসে 11-এর ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, এটার IUPAC নোমেনক্লেচার করতে দিয়েছে। যদি কোনো CBSE স্টুডেন্ট এবছর দেখে থাকিস, তাহলে CBSEর এবছরে তুই IUPAC নোমেনক্লেচার থেকে কেমিস্ট্রিতে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন, 1 নাম্বার কি 2 নাম্বারের কোশ্চেন পাওয়ার একটা হাইলি চান্স রয়েছে। কি থেকে? IUPAC নোমেনক্লেচার থেকে। কার IUPAC নোমেনক্লেচার? এই কমপ্লেক্স কম্পাউন্ডের IUPAC নোমেনক্লেচার। তাহলে এই কম্পাউন্ডের IUPAC নোমেনক্লেচারটা আমাদের করতে হবে। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের IUPAC নোমেনক্লেচারের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দেখ, যে কোনো প্রথমে আমাদের এটা কি হয়েছে, এখানে যেটা হয়েছে, এই থার্ড ব্র্যাকেটটা এখানে মিস গেছে। তার টোটাল একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার দিয়েছে, ঠিক আছে, তার কাউন্টার আয়ন এখানে কিছু নেই, যা দিয়েছে কোঅর্ডিনেশন স্ফিয়ারই দিয়েছে, কাউন্টার আয়ন এখানে কিছু নেই, কাউন্টার আয়ন বাইরে যা ছিল দেয়নি, নিউট্রাল আছে। তাহলে যদি আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আশেপাশে কোনো কাউন্টার আয়ন নেই, তাহলে আমার টোটাল কমপ্লেক্স যে আয়ন সেটা নিউট্রাল। কমপ্লেক্স আয়নটা যদি নিউট্রাল হয়, সেন্ট্রাল অ্যাটম যে কপার রয়েছে, কপারই বসবে। যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নেগেটিভলি চার্জ হতো, -1, -2, -3 যাই হোক না কেন, তখন মেটালের নামটা ল্যাটিন যেটা আমরা ইউজ করি, যেমন আয়রনের জন্য ফেরাম, সোডিয়ামের জন্য নাট্রিয়াম, তার জন্য আয়রনের এফি লেখা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়েডো নামটা অ্যাড হতো, যেমন তোর সেক্ষেত্রে যেমন ধর কোবাল্টের ক্ষেত্রে কোবাল্টেট, এরকম ওয়ার্ডগুলো অ্যাড হতো, এটো ওয়ার্ড অ্যাড হতো। কিন্তু আবার ধর যে লিগ্যান্ডগুলো নেগেটিভলি চার্জ লিগ্যান্ড, যেমন এখানে ক্লোরিন আছে, লিগ্যান্ড যদি নেগেটিভলি চার্জ হয় তখন লিগ্যান্ডের নিজস্ব নামটা বসে না, তখন লিগ্যান্ডের নামে শেষে ও, যেমন ক্লোরিডো, সায়ানেডো, এরকম টাইপের ওয়ার্ড অ্যাড হয়। নোমেনক্লেচার জানিস আশা করি, নোমেনক্লেচারটা পড়েছিস। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারটার ক্ষেত্রে নিউট্রাল। কোঅর্ডিনেশন স্ফিয়ারটা যদি পজিটিভ হয় বা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা যদি নিউট্রাল থাকে, যেমন এক্ষেত্রে নিউট্রাল, কারণ বাইরে কোনো কাউন্টার আয়ন নেই, তখন মেটালের যেটা নাম সেটাই বসবে, এবং মেটালের যে অক্সিডেশন নাম্বার, সেই অক্সিডেশন নাম্বারটাকে তোকে মেনশন করতে হবে। এবার এই যে লিগ্যান্ডটা, এটা কি লিগ্যান্ড? এই লিগ্যান্ডটা হচ্ছে C+O NH2, দিস ইজ ইউরিয়া। ইউরিয়া কবার আছে? ইউরিয়া আছে 2 বার। আর ক্লোরিন কবার আছে? ক্লোরিন আছে 2 বার। তাহলে ক্লোরিন নেগেটিভলি চার্জড একটা লিগ্যান্ড, ইউরিয়া নিউট্রাল একটা লিগ্যান্ড। তাহলে কপারের অক্সিডেশন নাম্বার X ধরলে ক্লোরিনের জন্য -1, ইউরিয়া দুটো দিচ্ছে নিউট্রাল, কারণ ইউরিয়ার মেন ডোনেশন করতে পারবে না, নিউট্রাল, অক্সিজেন লিখিনি, তাহলে ওভারঅলে চার্জ নেই, 0, তাহলে ওভারঅলে 0। এখান থেকে আমরা পেলাম কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। কম্পাউন্ডের নোমেনক্লেচারটা লেখার পর শেষে সেন্ট্রাল অ্যাটমের নোমেনক্লেচারটা যাবে ব্র্যাকেটে, তার অক্সিডেশন নাম্বারটা রোমান হরফে লিখতে হবে। এবার লিখতে শুরু করি। ইউরিয়া লেখার সময় আমাদের কি আসবে? ইউরিয়া লেখার সময় আমার আসবে ইউ। ক্লোরিন লেখার সময় আমার আসবে C,
তাহলে ক্লোরিন লেখার সময় সি আসবে, তাহলে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হয়। অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখার সময় যখন পুরো নামটা লেখা হয়, পুরো নামটা লেখার সময় আমাদের কি করতে হয়, পুরো নামটা লেখার সময় আমাদের আগে লিগ্যান্ডের নাম লিখতে হয়। লিগ্যান্ডের নাম লেখা হয়ে গেলে তারপরে সেন্ট্রাল মেটালের নাম লিখতে হয়। ঠিক আছে, এবার টোটাল নোমেনক্লেচারটা লেখার সময় কিন্তু যখন আমরা ফর্মুলা লিখবো নোমেনক্লেচার থেকে ফর্মুলাও তো লিখতে দেয়। নোমেনক্লেচার থেকে ফর্মুলা লিখলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আগে মেটালকে লিখবো, তারপরে লিগ্যান্ডকে লিখবো। কিন্তু নোমেনক্লেচারটা যখন বড় করে লিখবো, ফুল নেমটা, ফর্মুলাটা নয়, তখন আগে লিগ্যান্ডের নাম যাবে, তারপরে সেন্ট্রাল মেটালের নাম যাবে। বুঝতে পেরেছি কথাটা? তাহলে এটার নাম কি হবে? ক্লোরিন আছে, ক্লোরিন দুটো আছে। ক্লোরিন যদি দুটো থাকে তাহলে ক্লোরিনের জন্য কি হবে? দুবার ক্লোরিন আছে, তাহলে ডাইক্লোরিডো আসবে। বুঝতে পারছিস? এবার ইউরিয়া যেটা রয়েছে, তাহলে ইউরিয়ার নামটা ভাবতে হবে। ইউরিয়ার নামটা কি আসবে? ভাব একটু, নিজেরা একটু ভাবার চেষ্টা কর, একটু টাইম দিচ্ছি। কি হতে পারে নাম ভাব? তাহলে আগে ক্লোরিনের নাম আসবে, শেষে কপারের নামটা বসবে, তাহলে ডাইক্লোরিডো হবে। এবার CONH2 হোল টুয়াইস যেটা রয়েছে ওটা তো ইউরিয়া, তাই তো? এবার ইউরিয়ার নাম কি হবে? তুই ইউরিয়া লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ভাব, একটু টাইম দিচ্ছি তোদের জন্য। তাহলে তুই এটাকে ইউরিয়া লিখতে পারিস। তাহলে কি নাম হলো? একটু ফর্মুলাগুলো তুই যদি একটু মনে রাখিস, তাহলে এটার নাম হলো ডাইক্লোরিডো। এবার এখানে ইউরিয়ার নিজের নামের মধ্যেই ডাইঅ্যামিন টার্মটা রয়েছে, দুবার NH2 গ্রুপটা রয়েছে। তাই যখন কোনো একটা পার্টিকুলার লিগ্যান্ডের নিজের নামের ভেতরেই বাই বা ডাই, ট্রাই, টেট্রা থাকে, তখন তাদের জন্য ডাই ইউরিয়া লিখতে পারবো না, যাদের নিজের নামের মধ্যেই ডাই রয়েছে। যেমন ইথিলিন ডায়ামিন, ওটা হচ্ছে ইথেন 1,2 ডায়ামিন, রাইট? তাহলে যখন কোনো একটা লিগ্যান্ডের নিজের নামের মধ্যেই ডাই, ট্রাই, টেট্রা থাকবে, তখন তাদের জন্য 20, সেই লিগ্যান্ডটা যদি ধর ইথিলিন ডায়ামিন দুবার আছে, তখন 20, ইথিলিন ডায়ামিন 3 বার থাকলে ট্রিস, 4 বার থাকলে টেট্রাকিস, এরকম ওয়ার্ড ইউজ হবে। তাহলে দুবার ইউরিয়া আছে, তাহলে এটার নাম হবে 20 ইউরিয়া, ব্র্যাকেটে লিখতে হয়। তারপরে কপার, ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার 2। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিডো মনে রাখতে হবে। নেগেটিভলি চার্জ লিগ্যান্ড হলে তার নামের শেষে ক্লোরিডো ওয়ার্ডটা অ্যাড হয়ে যায়। ক্লোরিডো অ্যাড হয় না, মানে ও ক্লোরিডো, সায়ানেডো, এরকম করে ওয়ার্ড অ্যাড হবে। আর যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নেগেটিভলি চার্জ হয়, তখন মেটালের নামটা কি হয়ে যাবে? এটো অ্যাড হয়ে যাচ্ছে তার মধ্যে। তাহলে বই দেখে নিবি, বই একবার নোমেনক্লেচার রুলগুলো দেখবি। আর CBSE যারা আছিস তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বেশ, এবার তারপরে একটি সরল ঘনকাকার মানে সিম্পল কিউবিক যে ল্যাটিস রয়েছে, সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে হ্যাঁ, একটি মৌল সরল ঘনকাকার সিম্পল কিউবিক তৈরি করে। সিম্পল কিউবিক মানে তার জেড কত? সিম্পল কিউবিক মানে তার জেড হচ্ছে 1। জেড 1 কেন? তার 8টা কর্নারে 8টা অ্যাটম, প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8 করে, তাহলে তার জেড হচ্ছে 1। তাহলে এটা আমরা এখান থেকে বুঝলাম। যদি মৌলের পরমাণুর ব্যাস 1.54 অ্যামস্ট্রং হয়, 1.54 অ্যামস্ট্রংটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে, 53। তাহলে 1.53 ইন্টু দ্যাট, অ্যামস্ট্রং থেকে মিটার হচ্ছে 10⁻⁻10 মিটার, সেন্টিমিটার করলে 10⁻⁻8 সেন্টিমিটার। তবে কোষটিতে ন্যূনতম আন্তঃপারমাণবিক দূরত্ব তোকে বার করতে বলেছে, তাই তো?
পারমাণবিক ব্যাস বলে দিয়েছে। এবার সিম্পল কিউবিকে কি হয়, সিম্পল কিউবিকে যেটা হয়, এই চারটে কর্নারে যে চারটে অ্যাটম রয়েছে তারা একে অপরকে টাচ করে থাকে, ঠিক আছে। এই আমি একটা কিউবের একটা সিম্পল ফেসকে ড্র করলাম, ঠিক আছে। তাহলে এটা একটা কিউবের ফেস। এবার কিউবটা তো উল্টো দিকে এরকম করে এক্সটেন্ডেড আছেই, যেরকম করে আমরা কিউবকে ভাবি সেরকম করে তো কিউব এক্সটেন্ডেড আছেই। তাহলে এক্ষেত্রে যেটা হয়, একটা কিউবের এজ বরাবর যারা রয়েছে, বাহুর দৈর্ঘ্য বরাবর যারা রয়েছে তারা কানেক্টেড, মানে এটা আর আর এটা আর। তাহলে বেসিক্যালি এ ইকুয়াল টু টোয়াইস আর, এটা হচ্ছে মেন কথা। তাহলে আমার একটা সেন্টিমিটার করার দরকারও থাকতো না। তাহলে দুটো অ্যাটমের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স কত, টোয়াইস আর। দুটো অ্যাটমের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স, ওটাই এজ লেন্থ। এজ লেন্থ যদি জানতে চাইতো তাতেও টোয়াইস আর করলে হতো, আর তো বলেই দিয়েছে। তাহলে ন্যূনতম ডিস্টেন্স কত, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, একজনের ব্যাসার্ধ এবং আরেকজনের ব্যাসার্ধ, তাহলে টোয়াইস আর। তাহলে 2 × 1.53 অ্যামস্ট্রং যদি করে দিই আমরা, যেটা আসবে সেটাই হবে ন্যূনতম দূরত্ব। 1 নম্বর কি 2 নম্বরের কোশ্চেন। তাহলে ন্যূনতম দূরত্ব, তাহলে যে অ্যাটমগুলো একে অপরকে টাচ করে থাকে সেই বরাবর যে ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত ভ্যালু আসবে, 3.06। এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এটা একটা ভালো কোশ্চেন, এটা হয়তো করতে প্রবলেম হতে পারে, এটা আমি স্টার দিচ্ছি তার কারণ এটা বাকি কোশ্চেনগুলো টিপিক্যাল নন স্টয়চিওমেট্রিক যে ডিফেক্ট সেখান থেকে বা ডিফেক্টের পার্ট থেকে এরকম নিউমেরিক্যাল সাধারণত দেয় না। যদি খুব কঠিন কোশ্চেন বা কিছু চলে আসে, প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাহলে এরকম কিছু একটা কোশ্চেন দিতে পারে, যে কোশ্চেনটা হয়তো তুই আগে করিসনি। এবার নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড মানে কি হচ্ছে, দেখ তুই Fe 0.9O, মানে এটা কি, Fe 0.94O, এটা হতে চেয়েছিল কি কম্পাউন্ডটা, নন স্টয়চিওমেট্রিক না হলে, স্টয়চিওমেট্রিক হলে FeO, রাইট। তাহলে FeO মানে অক্সিজেন 2- আয়রন +2, মানে একটা আয়রন একটা অক্সিজেন, এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা টোটালে আয়রন নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ডে থাকতেই পারেনি। তাহলে আয়রনটা ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি কতটা হয়েছে, ক্যাটায়ন ভ্যাকেন্সি হচ্ছে 1 - 0.94, তাহলে 0.06 এর ক্যাটায়ন ভ্যাকেন্সি, মানে 100টা আয়রনের মলিকিউল ধর আসতে হতো যদি 100-এ বলি, তার মধ্যে 94টা আয়রনের মলিকিউল আছে, মলিকিউল কেন অ্যাটম আছে, তাতে 94টা আয়রনের অ্যাটম আছে, 6টা আয়রনের পজিশন এখনো ভ্যাকেন্ট, এটা আমরা বুঝলাম। এবার বলেছে X% Fe2+ আয়ন 2/3 গুণ Fe3+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত, এইটা বলেছে। তাহলে X% যদি কতটা Fe2+, X% Fe2+ এর 2/3 গুণ, তাহলে Xটা যদি Fe2+, তার 2/3 গুণ পজিশন, তাহলে Fe2+ আমি যদি Xটা ধরি, তার মধ্যে Fe2+ এর এক্সট্রা পজিশনের মধ্যে তার 2/3 গুণ Fe3+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত, ঠিক আছে। তাহলে কতটা Fe3+ দ্বারা প্রতিস্থাপিত, 2/3 গুণ। তাহলে X এর 2/3 গুণ Fe3+ দ্বারা প্রতিস্থাপিত। তাহলে Fe3+ কতটা রয়েছে, যদি Fe2+, এই যে কম্পাউন্ডটা যখন তৈরি হচ্ছে তখন Fe2+ আছে 100%, মানে যদি FeO তৈরি হতে পারতো তাহলে 100% হতো, কিন্তু বলেছে তা নয়, X% Fe2+ Fe3+ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, বুঝলি। তাহলে X এর যদি অতটা Fe2+ আয়ন কি হচ্ছে, X% মানে কি 100%-এর মধ্যে আমি যদি বলি, X% মানে ধর 10%, 20% কিছু একটা, সেরকম বলতে চাইছে, মানে 100টার মধ্যে 20টা 25টা এরকম পার্সেন্টেজে, সেরকমই 100টার মধ্যে এক্সট্রা 100টা Fe2+ আয়ন থাকতে পারতো, তাহলে স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড হতো। তার মধ্যে থেকে 100টার মধ্যে এক্সট্রা, 100টার মধ্যে বললে এক্সট্রা বলতে সুবিধা হচ্ছে, ভাবতেও সুবিধা হচ্ছে, তাহলে 100টার মধ্যে এক্সট্রা Fe2+ নেই, ঠিক আছে। 100টার মধ্যে এক্সট্রা Fe2+ তুলে নিলি, বাদ দিয়ে দিলি, তাহলে ধর 100টার মধ্যে 20টা বাদ দিয়ে দিলি, দিয়ে বললাম যতটা Fe2+ বেরিয়েছে তার হাফ পরিমাণ Fe3+ ঢুকে গেছে। তাহলে 20টা যদি বেরিয়ে যায়, তাহলে তার হাফ পরিমাণ ঢুকেছে, মানে 10টা আয়রন ঢুকেছে, আয়রন 3+ ঢুকেছে। তাহলে আমি বললাম 100টার মধ্যে যে এক্সট্রা Fe2+ বেরিয়ে গেছে, তাহলে এক্সট্রা বেরিয়ে গেছে, এক্সট্রা তো ভ্যাকেন্ট হয়েছে, কিন্তু তার 2/3 ভাগ কে পূর্ণ করে দিয়েছে, আয়রন 3+। তাহলে যদি 20টা বেরিয়ে যেত, তার মধ্যে 10টা পূর্ণ করে দিয়েছে আয়রন 2+, তাহলে 20টা Fe2+ বেরিয়ে গেছে, তাহলে ধর এটাই X, তার মধ্যে দিয়ে 10টা Fe3+ এসে সেই জায়গাটা ফিল আপ করেছে, তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি কটা হয়েছে, 10টা। এবং আমরা দেখলাম ক্যাটায়ন ভ্যাকেন্সি আসলে কত, 0.06। তাহলে এক্সট্রা Fe2+ বেরিয়েছে, তার 2/3 ভাগ Fe3+ অকুপাই করে নিয়েছে, তাহলে এখন ভ্যাকেন্সি কতটা রয়েছে, X - 2/3X, অতটাই ক্যাটায়নের ভ্যাকেন্সি, সেটা কত সাথে সমান, 0.06 এর সাথে সমান। তাহলে এটাকে তুই যদি সলভ করিস, X এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে আসবে, X এর ভ্যালুটা এখান থেকে সলভ করলে বেরিয়ে আসবে 0.18। তাহলে 0.18,
0.18 মানে পার্সেন্টেজে এক্স কত আসবে 18, মানে 18%। আশা করি কনসেপ্টটা বুঝতে পারা গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে 100টার মধ্যে এক্সটা Fe2+ বেরিয়ে গেছে, তাহলে এক্সটা পজিশন খালি, তার 2/3 ভাগ Fe2+ এসে ফিল আপ করে নিল, তাহলে এক্সটা খালি হয়ে গেছিল, তার 2/3 ভাগ Fe3+ দ্বারা ফিল আপ হয়ে গেল, তাহলে ওটা বিয়োগ করে দিলাম, তাহলে ক্যাটায়ন ভ্যাকেন্সি, ক্যাটায়ন ভ্যাকেন্সিটা আমরা দেখেছি 1 থেকে 0.06 আমার ক্যাটায়ন ভ্যাকেন্সি, সেখান থেকে বেরিয়ে গেল আমাদের, ঠিক আছে বাস। তাহলে এক্স ছিল 18%, তাহলে 100টার মধ্যে 18টা Fe3+ বেরিয়ে গেছে, 18-র 2/3 গুণ 18-র 2/3, তাহলে 3 6 18, 6 দুগুণে 12টা, সেই 18টা বেরিয়ে গেছে, কিন্তু তার জায়গায় 12টা Fe3+ ঢুকেছে, দিয়ে বাকি যে প্লেসটা ভ্যাকেন্ট, বাকি 6টা ভ্যাকেন্ট, তাই আমরা বুঝলাম তাহলে 18% যদি বেরিয়ে যায়, মানে স্টয়সিওমেট্রিক কম্পাউন্ড থেকে যদি 18% Fe2+ বেরিয়ে গেল, ঠিক আছে, সেই জায়গাতে আর 12টা 18% বেরিয়ে গেছে, তার জায়গায় আর 12টা, মানে তার 2/3 গুণ যদি Fe3+ ঢোকে, তাহলে ভ্যাকেন্সিটা 0.06 হবে, তাহলে 18% বেরিয়েছে। এবার তো আমাদের টিপিক্যাল ZM/NA কিউবের ফর্মুলার কোশ্চেন। ZM/NA কিউবের ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল কিন্তু আসার চান্স খুব হাই, ধরে নে এসেই গেছে এরকম ভাবতে পারিস, কারণ প্রতিটা যতগুলো আমরা পেপার করলাম, পেজ করলাম, প্রতিটা পেজেই কিন্তু এই ZM/NA কিউবের ফর্মুলা দিয়ে কিছু না কিছুভাবে নিউমেরিক্যাল এসছে। বলেছে এক্স মৌলে পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল, তাহলে মাস বলে দিয়েছে মলিকুলার মাস এম, মলিকুলার মাস বলে দিয়েছে, ডেনসিটি বলে দিয়েছে, এটির একক কোষের কিনারার দৈর্ঘ্য এ বলে দিয়েছে 400 পিকোমিটার, সেন্টিমিটার করে নিতে হবে, কারণ ডেনসিটিটা গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, এখানে এ কিউব হবে, তাহলে সেন্টিমিটার কিউবে যাবে, কাট কেটে যাবে সেন্টিমিটার কিউবটা, তাহলে এটা বারবার সেন্টিমিটার করতে হবে, মনে রাখবি ভালো করে। আর পিকোমিটার বা অ্যামস্ট্রংই দেবে, পিকোমিটার থেকে সেন্টিমিটার 10⁻⁻10, আর অ্যামস্ট্রং করলে ওখানে 10⁻⁸ সেন্টিমিটার। আচ্ছা, কোষটির একক কোষের প্রকার, একক কোষের প্রকার মানে কি, জেড এর ভ্যালুটা বেরিয়ে গেলেই তো একক কোষের প্রকারটা বেরিয়ে যাবে, তাহলে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, এ জেড হচ্ছে নাম্বার অফ অ্যাটম একটা ইউনিট সেলে, এম হচ্ছে তার মলিকুলার মাস, এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, আর এ হচ্ছে এই যে কিনারার দৈর্ঘ্য যেটা, আর রো তো বলাই আছে, তাহলে এখান থেকে জেড বার করতে হবে, জেড ইকুয়াল টু রো, রো হচ্ছে 6.23 ইন্টু এন 6.022 ইন্টু 10⁻23 ইন্টু মলিকুলার মাস 60 গ্রাম পার মোল ডিভাইডেড বাই জেডটাই তো বেরোবে, তাহলে এম দিয়ে ডিভাইড হয়ে যাবে, 60 গ্রাম পার মোল দিয়ে ডিভাইড হয়ে যাবে, এটা করলে ভ্যালু আসবে, ভ্যালুটা এখানে আজকে তো ক্যালকুলেটার আনিনি, লাইভে আমি আর সলভ করতে পারছি না, এটা ভ্যালুটা করলে 4 পয়েন্ট সামথিং আসবে, অলমোস্ট ইকুয়াল টু 4 মানে কি এফসিসি, ফেস সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিকটাকে তোদের বাংলায় পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ইউনিট সেল কিছু বলবে, তাহলে ফেস সেন্টার মানে 8টা কর্নারে 8টা, তাহলে 1 আর 6টা ফেসে একটা করে, হাফ হাফ করে কন্ট্রিবিউশন, তাহলে 3, 1 + 3 = 4, 4টে অ্যাটম, তাহলে এফসিসি ফেস সেন্টার কিউবিক, তাহলে একক কোষের প্রকার আমরা পেয়ে গেলাম এফসিসি। এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ, এবার আমাকে জানতে হবে ফেস সেন্টার কিউবিকে এ আর আর এর মধ্যে রিলেশন, তাহলে এ আর আর এর মধ্যে রিলেশন এফসিসিতে কি হয়, এ আর আর এর মধ্যে রিলেশন এফসিসিতে হয় আর ইকুয়াল টু a/2√2, আগের দিন এই যে এফসিসির প্যাকিং ফ্র্যাকশন 74% হয়, ওটাকে কিউবিক ক্লোজ প্যাকিং বলে, ঠিক আছে, যেহেতু ওটার প্যাকিং ফ্র্যাকশন কিউবিক সিস্টেমে সব থেকে হাই 74%, সব থেকে বেশি ক্লোজ প্যাকড, তো কিউবিক ক্লোজ প্যাকিংও বলে, মানে এফসিসি বুঝবি পরীক্ষাতে কিউবিক ক্লোজ প্যাকিং যদি বলে। আচ্ছা, এবার a/r এর ভ্যালু চেয়েছে, এ এর ভ্যালু তো বলাই রয়েছে 400 পিকোমিটার, তাহলে 400 ইন্টু 10⁻10 সেন্টিমিটার, কারণ পিকোমিটার আছে, 2√2 দিয়ে ডিভাইড করবি, এখান থেকে আমরা সেন্টিমিটারের ভ্যালুটা আসবো, 400 দিয়ে ডিভাইড করলে পিকোমিটার আসবে, ভ্যালু হচ্ছে 1.41 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, -8 সেন্টিমিটার, -8 টার্মে রয়েছে মানে 1.41 অ্যামস্ট্রং আর কি, যাই হোক, তো এইভাবে তোকে ক্যালকুলেট করতে হবে, তাহলে ZM/NA কিউবের প্রবলেম পরবারই আসছে, ভালো করে প্র্যাকটিস করবি। এবার আবার একটা কলিগেটিভ প্রপার্টিজের কোশ্চেন, মানে দেখ নিউমেরিক্যাল বলতে তুই যেখান থেকে সিওর পাবি, একটা ZM/NA কিউবের নিউমেরিক্যাল তুই সিওর পাবি, আর তোর ধর কলিগেটিভ প্রপার্টিজ থেকে নিউমেরিক্যাল হয়তো দুটো নিউমেরিক্যাল পাবি, বা দুটো নিউমেরিক্যাল পাবি, অরে আছে যে কোনো একটা করতে হবে, মানে পাবি তো একটা তো করতে হচ্ছেই, মাল্টিপল পেয়ে গেলে তো ভালোই হলো। আর কি পেতে পারিস, আর তুই পেতে পারিস ওই যে আমাদের কাইনেটিক্সের কোশ্চেন, তাহলে এইগুলো মোটামুটি তুই পাবি আর কি, এই তিনটে নিউমেরিক্যাল তো তুই সিওর পাচ্ছিস। 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল, আণবিক ভর দাবাই রয়েছে 92, দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণের স্ফুটনাঙ্ক যদি এত হলে দ্রবীভূত গ্লিসারলের পরিমাণ নির্ণয় করা, ওই একই ব্যাপার, ওই ডাব্লিউটাই বার করতে দিয়েছে,
ডেল্টা টিবি শুনলাম, হ্যাঁ কেবি ইন্টু এম। জলে ডিজলভ করেছি, তাহলে ডেল্টা টিবি মানে এলিভেশন হয়েছে, কেলভিনে কনভার্ট করলেই হতো, কিন্তু আবার বলছি যেহেতু আমরা ডিফারেন্স নিচ্ছি, ডিফারেন্স নামার সময় আর কোনো প্রবলেম নেই, তাহলে বেড়ে যতটা হলো আর পিওর ওয়াটারে যেটা হলো। কেবি, কেবি হচ্ছে 0.512 ইন্টু এম, এম মানে হচ্ছে যতটা গ্রাম ডিজলভ করেছি ডিভাইডেড বাই তার মলিকুলার মাস। কতটাতে ডিজলভ করা হয়েছে? 500 গ্রাম জলে, তাহলে 500 গ্রাম, গ্রামকে কেজি করতে হবে, মানে এখানে একটা 1000 দিয়ে মাল্টিপ্লাইড হবে। 5 2 10, এত দূর পর্যন্ত আমরা পেলাম। এখানে বিয়োগ করলে কত হবে? হবে 0.42, বিয়োগফল আসবে, ইকুয়াল টু এখানে কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু এখান থেকে দাঁড়াচ্ছে W ইন্টু 0.512, 2 উপরে মাল্টিপ্লাইড রয়েছে, ডিভাইডেড বাই 92, বাস এটাই হলো। এবার এখান থেকে সব মাল্টিপ্লাই করে দে, এখান থেকে ডাব্লিউটা বেরিয়ে চলে আসবে। 92 এদিকে তুই যদি মাল্টিপ্লাই কর, আর 0.512 আর 2 দিয়ে তুই এটাকে ডিভাইড করে দে, ঠিক আছে? তাহলে আসবে 37.73 গ্রাম, 37.73 গ্রাম। অন্যদিন আমি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করি, আজকে ক্যালকুলেটর নেই এবং অনেকগুলো নিউমেরিক্যাল আছে, তো মেন তো আমার এতটা মেথোডোলজি পর্যন্ত বুঝতে পারাটা মেন, বাকি তো ক্যালকুলেশনটা বাকি ক্যালকুলেটরে পুট করলেই হবে, ওটা তো ব্যাপার না, মেথোডোলজিটাই মেন ছিল। এবার তারপরে আবার একটা কলিগেটিভ প্রপার্টিজের কোশ্চেন নাকি 300 টাকা, হ্যাঁ ডেসিমাল 50% আয়নিত হয় অভিস্রবণ চাপ। হ্যাঁ, এটা কি করে আমরা করব? যখনই তোকে এত % আয়নিত হচ্ছে, মানে তোকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা এর ভ্যালু বলেছে, আলফার ভ্যালু যখন বলবে ওটাই মার্কার, যে আলফার ভ্যালু যখন বলেছে, আলফার ভ্যালু যখনই বলেছে দ্যাট মিনস ওখানে ভ্যান্টফ ফ্যাক্টরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এবার ডেসিমোলার সলিউশন বলেছে, আমাকে বলতো মিটার থেকে আমি যদি ধর, আমি তোকে বললাম ডেসিমিটার, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার থেকে মিটার করলে তুই কি বলবি? 1 ডিভাইডেড বাই 10 মিটার, মানে 0.1 মিটার বলবি তো? এটা তো ভুল না, এটা ঠিক, 10 দিয়ে ডিভাইড হবে। যদি সেন্টিমিটার বলতাম, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ডিভিশন করতে, সেরকমই ডেসিমোলার। তাহলে ডেসিমোলার মানে আমি যদি তোকে বলি 1 ডেসিমোলার একটা সলিউশন রয়েছে, সেন্টিমিটার নয়, ডেসিমোলার, ডিমোলার লিখলাম, ডেসিমোলার বলেছে, তাহলে 1 ডেসিমোলার থেকে মোলার এক ধাপ হবে আগে, তাহলে ধর মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, তারপর মিলিমোলার, এরকম করেই যাবে। যেরকম আমরা মিটার সেন্টিমিটারের জন্য জানি, কেজি বা গ্রামের জন্য জানি, সেইভাবে মিটার লিটার ডেসিলিটারের জন্য তো যেরকম জানি সেরকমই। তাহলে 1 ডেসিমোলার থেকে 1 মোলার করলে কি করব? 1/10 মোলার করব। 1/10 মোলার মানে 0.1 মোলার, আশা করি বুঝতে পেরেছিস। যদি সেন্টিমোলার বলতো, সেন্টিমোলার মানে কি হতো? 1 সেন্টিমিটার থেকে যখন মিটারে যাস কি করিস? সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ডিভাইড করিস, সেরকমই যদি 1 সেন্টিমোলার বলতো 100 দিয়ে ডিভাইড করে দিতি, 100 দিয়ে ডিভাইড করে দিলে কি হতো? ওটা মোলারে চলে যেত, জাস্ট ওই রকমই সম্পর্কটা। তাহলে বেসিক্যালি এখানে যে ডেসিমোলার সলিউশন বলেছে, মোলার কনসেন্ট্রেশনটা মানে সিটা হচ্ছে 0.1 মোলার। এইভাবে তোকে কনফিউশন তৈরি করতে পারে। আর K4 এফিসিয়েন্ট হোল 6, এটা তো কোঅর্ডিনেশন থেকে আসছে, তাহলে K4 এফিসিয়েন্ট হোল 6 এটাকে প্রথমে আয়োনাইজড করতে হবে। থার্ড ব্র্যাকেটের স্পিসিসটাকে আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার বলি, কোঅর্ডিনেশন স্ফিয়ারটা তো আয়োনাইজড হয় না, মানে ওর ভিতরে যেটা সায়ানাইড ফাইনাইড ওটা আয়োনাইজড হয়ে বেরোবে না, পটাশিয়ামটা আয়োনাইজড হবে। আর এই যে থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা, এই থার্ড ব্র্যাকেটের স্পিসিসটা টোটালে একটা আয়ন দেবে। এই থার্ড ব্র্যাকেটের স্পিসিসটাকে আমরা বলছি কমপ্লেক্স আয়ন। দেখেছো, এই কমপ্লেক্স আয়নটা যদি নেগেটিভলি চার্জ হয় তখন মেটালের ল্যাটিন ওয়ার্ড ইউজ হয় এবং শেষে এট অ্যাড হয়ে যায়। বেশ, এবার হ্যাঁ আলফা বলে দিয়েছে, ভ্যান্টা ফ্যাক্টর লাগবে। আসলে ফর্মুলাটা পাই ইকুয়াল টু সিআরটি হবে না, পাই ইকুয়াল টু আইসিআরটি হবে, কারণ এখানে একটা মলিকিউল যদি নন ইলেকট্রোলাইট হতো, নন ইলেকট্রোলাইট হলে যতগুলো মলিকিউল আছে, যতগুলো মলিকিউল দিয়েছি ততগুলো, কিন্তু এখানে কি হয়েছে? টোটালিটিতে 4টে পটাশিয়াম, একটা কমপ্লেক্স আয়ন, মানে এখানে 5টা আয়ন দিয়ে দিচ্ছে, মানে ভ্যান্টা ফ্যাক্টরটার জন্য, মানে যে যতটা এর একটা মলিকিউল 5টা আয়ন দিয়ে দিচ্ছে, তাহলে 1 জন থেকে 5 জন দিচ্ছে, তাহলে যতগুলো দিয়েছিস 5 টাইমস মোর অ্যাটম বা পার্টিকেলস সলিউশনে জেনারেট করছে। সেই কারণে সলিউশনের যে কলিগেটিভ প্রপার্টিটা সেটাও 5 টাইমস ইনক্রিজ করবে। তো অভিস্রবণ চাপ, এটাও একটা কলিগেটিভ প্রপার্টি, তাহলে অভিস্রবণ চাপটাও 5 টাইমসই ইনক্রিজ করবে। তাহলে এখান থেকে আলফাটাকে ইউজ করতে হবে, কারণ যতগুলো দিয়েছিস, এখানেও আবার একটা ফ্যাক্টর, যতগুলো K4 এফিসিয়েন্ট আছে সবাই তো ভেঙে যাচ্ছে না, বলছে তার অর্ধেক ভেঙেছে, তাহলে অর্ধেক অ্যামাউন্ট যদি ভাঙে তাহলে এখান থেকে আই এর ভ্যালুটা বার করতে হবে।
আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আলফাটা বলেছে 50%, 50% মানে কত? 50% মানে 50/100 মানে হাফ, হাফ মানে 0.5, 0.5 ইকুয়াল টু আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 4 হবে। তাহলে আই মাইনাস ওয়ান ইকুয়াল টু 5 4 20, তাহলে এটা 2 হলো। তাহলে আয়ের ভ্যালু বেরিয়ে এলো 3। তাহলে আয়ের ভ্যালু আমরা এখান থেকে পেলাম 3। এবার পায়ের ভ্যালু যখন বার করব, পাই ইকুয়াল টু আই সি আর টি করবো, প্রেসারে আসবে। তাহলে আর এর ভ্যালুটা আমাকে লিটার অ্যাটমসফিয়ারেই বসাতে হবে। আই হচ্ছে 3, এটা 0.1, এটা 0.0821 ইন্টু টেম্পারেচার বলেছে দেখ 300 কেলভিন, 300 দিয়ে এখানে মাল্টিপ্লাই করবো, তাহলেই অ্যাটমসফিয়ারে বেরোবে। আর এর ভ্যালুটা এখানে জুল পার মোল পার কেলভিনে বসিয়ে দিস না, যেন 8.314 বসিয়ে দিস না, লিটার অ্যাটমসফিয়ার বসাতে হবে 0.0821। তাহলে এটা ক্যালকুলেট করলে টোটালে আসবে 7.389 ATM। ঠিক আছে, 7.389 ATM অবিশ্রবণ চাপটা এখানে আসবে 389। ঠিক আছে, তাহলে সেন্টিমোলার ডেসিমোলার ওই জিনিসটা বোঝার একটা ব্যাপার আছে এবং ভ্যান্টো ফ্যাক্টরকে কাজে লাগাতে হবে। এরপর অনেক কোশ্চেন আছে আজকে। হ্যাঁ, এটা ডিএফ ব্লকের কোশ্চেন। ডিএফ ব্লকের কোশ্চেনের মধ্যে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণত মেটালের বা কোঅর্ডিনেশন যে কমপ্লেক্সগুলো হয় বা ডি ব্লক এলিমেন্ট যারা হয় তাদের ডিডি ট্রানজিশনের জন্য, মানে যেমন কোঅর্ডিনেশনে পড়েছি না ক্রিস্টাল ফিল্ড থিওরিতে, T2G EG সেটে ডিভিশন হয়ে যায় ডি অরবাইটালগুলো। ডি অরবাইটালগুলো যে 5টা ডি অরবাইটাল রয়েছে তারা 2টো 3টে সেটে ভাগ হয়ে যায়, তাই না? 2টো 3টে সেটে মানে উপরে 2টো নিচে 3টে T2G EG সেটে। এবার লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যখন জাম্প করে তখন লাইটের সোর্স এনার্জিটা অ্যাবজর্ব করে, তার কমপ্লিমেন্টারি কালারটা আমরা দেখতে পাই। সো ডিডি ট্রানজিশন হয়। কিন্তু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বলছে Mn+7 এর ক্ষেত্রে বলছে MnO4 এ KMnO4 এ ম্যাঙ্গানিজ D0, কারণ ম্যাঙ্গানিজ +7 D0 হলে তাহলে এখানে ডিডি ট্রানজিশনের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কি হয়, এখানে একটা লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার হয়। তো বইয়ে ভালো করে লেখা আছে, আমি শর্ট করে লিখছি। তাহলে এখানে লিগ্যান্ড টু মেটাল একটা চার্জ ট্রান্সফার হয়। তাহলে লিগ্যান্ড টু মেটাল একটা চার্জ ট্রান্সফার হয়, সেজন্য এটার একটা স্ট্রং পার্পল কালার আসে। কি হয়, অক্সিজেনের যে 2p অরবিটালটা রয়েছে, মানে লিগ্যান্ডের যে 2p, সেখান থেকে মেটালের যে 3d অরবিটালটা রয়েছে ভ্যাকেন্ট, সেখানে ইলেকট্রনটা ট্রান্সফার হয়। লিগ্যান্ড কে আছে? লিগ্যান্ড আছে তোর অক্সিজেন। মেটাল এখানে কে আছে? ম্যাঙ্গানিজ। তাহলে অক্সিজেনের 2p ফিল্ড 2p থেকে মেটালের একটা ভ্যাকেন্ট ডি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ট্রান্সফার হয়। সেই কারণের জন্য এখানে আমরা একটা কালার দেখতে পাই। এবার এটাকে ভালো করে ব্যাখ্যা করে, এটা তো মেন কনসেপ্টটা বলে দিলাম, এবার ভালো করে ব্যাখ্যা করে লেখার জন্য ডিএফ ব্লক খুলবি, সেখানে সুন্দর করে বইয়ে লেখা রয়েছে। আবার কিছু অর্গানিক, এই তো সোজা কোশ্চেন। SO2Cl2 দিয়েছে, বেনজাইলিক পজিশনে ক্লোরিনেশন হবে। ঠিক আছে, কোথায় হবে? বেনজাইলিক পজিশনে হবে, যে কোনো র্যান্ডম পজিশনে হবে না, মানে টার্মিনালটাই হবে না। বেনজাইলিক পজিশনে যদি ক্লোরিনেশন হয় তাহলে এ কি পাবো? এ হবে বেনজাইলিক পজিশন মানে বেনজিন রিংয়ের বাইরে যে প্রথম কার্বন, সেটাকে বেনজাইলিক কার্বন বলে। এখানে CH3 ক্লোরিনটা লিখবো, কিন্তু এখানে জায়গা কম আছে বলে প্রবলেম। ওটা লেখাটা সিলেক্ট করতে দেবে না, ঠিক আছে, লেখা সিলেক্ট না করতে দিলে এটাকে উপরে তুলে দিই। হ্যাঁ, তাহলে এটা হবে। আর একটা কি হবে, এখানে একটা ক্লোরিন ঢুকবে, ক্লোরিন ঢুকলো। তাহলে এটা আমরা পেলাম। বি কি হবে? অ্যালকোহলিক KOH দিলে ওখানে এলিমিনেশন হয়। অ্যালকোহলিক KOH দিলে এলিমিনেশনে কি হবে? একটা হাইড্রোজেনকে ধরবে, একটা ক্লোরিনকে বার করে দেবে। তাহলে এখানে স্টাইরিন জেনারেট করবে। পাতি যেরকম এলিমিনেশন হয়, CH ডবল বন্ড CH2 এলিমিনেশন হচ্ছে মানে এরকম রিয়াকশন হয়েছে। এখানে একটা হাইড্রোজেন, পাশের কার্বন একটা ক্লোরিন, ঠিক আছে, বাকি এদিকে যা বন্ড আছে OH মাইনাস এসে হাইড্রোজেনটাকে তুললো, এটা এখানে পরে লিভিং গ্রুপটাকে বার করে দিল। এর ফলে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড হচ্ছে। ঠিক আছে, টার্মিনাল থেকে হাইড্রোজেন তুলেছে, লিভিং গ্রুপটাকে বার করে দিয়েছে। তাহলে A আর B আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে অনেকগুলো অর্গানিকের কোশ্চেন আছে, দেখতে পাচ্ছিস? এইটা আমরা সবার শেষে করব। অর্গানিকটা বেসিক্যালি অর্গানিকের বাকি কোশ্চেন আমরা শেষে করবো, যেগুলো ছোটো ছোটো রয়েছে, টুক করে হয়ে যাবে, 2-3টে রিয়াকশন আছে, সেগুলো এক্ষুনি করছি। মোস্টলি আগে ফিজিক্যাল আর নিউমেরিক্যালগুলো করে অর্গানিকের দিকে আমরা যাব। তো এখানে অনেকগুলো অর্গানিকের কোশ্চেন আছে। লাস্টের দিকে দেখতেই পাচ্ছি একটা কার্বাইলামিন আছে আর একটা মুলিকান বার্গার আছে। তো এরকম ডাইরেক্ট বলা ডিটেকশনের টেস্ট আছে, করবো। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, ভালোই হয়েছে ব্ল্যাঙ্ক পেজটা, কারণ এই যে কোশ্চেনটা এখান থেকে দেখ 1 2 3 আবার ভাগ হয়ে গেছে, এটার অ্যান্সার করতে একটু জায়গা লাগবে, পরের পেজে করবো। দেন হ্যাঁ, কাইনেটিক্সের একটা কোশ্চেন। কাইনেটিক্সের সিম্পল কোশ্চেন বলছে 99% কমপ্লিট হতে যতটা টাইম লাগে, 90% হতে যতটা টাইম লাগে, 99% কমপ্লিট হতে তার ডবল টাইম লাগে।
সেটা প্রুফ করতে বলেছে। যে দেখাও যে একটি প্রথম ক্রমের বিক্রিয়া 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়া 90% সম্পন্ন হওয়ার সময়ের দ্বিগুণ। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ইকুয়েশনটা কি? ফার্স্ট অর্ডার রিয়াকশনের ইকুয়েশন হচ্ছে KT ইকুয়াল টু 2.303 লগ A বাই A মাইনাস এক্স, বা এটাকে এভাবেও দেখবি বইয়ে লেখা থাকে, এটা একই A নট ডিভাইডেড বাই A। তার মানে ইনিশিয়াল যতটা ছিল, তাহলে ইনিশিয়াল যদি আমরা ধরে নিই A স্মল a, তাহলে এটা কি হচ্ছে এখন টি টাইম বাদে কতটা পড়ে রয়েছে A মাইনাস এক্স। তাহলে দুটো কন্ডিশন পেতে পারি, যে একটা T90% আমরা যদি বলি, বা T99%, তাহলে T99 ইকুয়াল টু 1/K 2.303 লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা A, এখন A মাইনাস এক্স কী হবে? A মাইনাস 0.99 A, কারণ A এর 99% রিয়াকশন করে গেছে, তাহলে 0.01 A থাকবে, তাহলে A বাই 0.01 A, এটা পেলাম। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এখানে কী আসবে? এটাকে ক্যালকুলেট করলে আসবে 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 2.303 ডিভাইডেড বাই K, এটুকুই আসবে। এটা আসবে 2 ইন্টু 2.303 ডিভাইডেড বাই K। সেম ওয়েতে T90% যদি ক্যালকুলেট করা হয় তাহলে আসবে 1/K 2.303 লগ A আপন 90% হয়ে গেছে। তাহলে যখন 90% মানে এটা 99, তাহলে A 90% কী হবে? A 90% হবে A মাইনাস 0.9 A, তাহলে এটা বেসিক্যালি 0.1 A হবে। তাহলে 0.1 A, 0.1 A হলে এখানে ক্যালকুলেট করে দেখবি এটা আসবে 2.303 বাই K। তাহলে 2.303 বাই K হচ্ছে T90, তাহলে স্যার হচ্ছে 2 ইন্টু T90। তাহলে আমরা প্রুফ করে দিলাম যে T99 মানে হচ্ছে 2 ইন্টু T90, তার ডবল সময় লাগে। ঠিক আছে, এটা জেনারিক কোশ্চেন, এটা এনসিআরটিতেও আছে, ছায়াতেও আছে, এনসিআরটিতেও আছে। আবার এটা কাইনেটিক্সের কোশ্চেন, এটা আরএনিয়াসের ইকুয়েশনের কোশ্চেন। এটা ডাইরেক্ট ফর্মুলাটা লেখা যায়, কিন্তু ফর্মুলাটা কীভাবে ডিরাইভ হয়েছে কখনো দক্ষ করেছিস, হয়তো করবি না কেন, অবশ্যই করবি। তাও আমি যদি বলি মেন ইকুয়েশনটা কী আছে, মেন ইকুয়েশনটা তোর হচ্ছে তোর K ইকুয়াল টু A e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। বোথ সাইডে যদি আমি ln নিই তাহলে কি লিখবো? ln K ইকুয়াল টু ln A log m প্লাস log n ডিভাইড হয়ে গেল। এবার ln e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT, ln মানে কি? ln মানে হচ্ছে লগ বেস ই, ln মানে হচ্ছে লগ বেস ই, তাহলে এটা ই কেটে যাবে, মানে 1 হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার ইয়েটা বাইরে বেরিয়ে চলে আসবে। ই টু দি পাওয়ার ইয়ে বলছি, ই টু দি পাওয়ার ইয়ে বাই RT যেটা রয়েছে, তাহলে ইয়ে বাই RTটা বাইরে বেরিয়ে এলো, এটা হলো। এবার এলএনকে আমি করবো লগ, এলএনকে লগ করলে হয় 2.303 লগ 2.303 লগ এ, টোটালটাকে 2.303 দিয়ে আমি তারপরে ডিভাইড করে দিলাম, তাহলে লগ কে ইকুয়াল টু লগ এ, কারণ এলএনকে লগ করলে 2.303 লগ কে, 2.303 লগ এ মাইনাস ইয়ে বাই RT, 2.303 দিয়ে ডিভাইড করে দিলাম, ফ্রি করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 2.303, এটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইডেড বাই RT, এটা ইএ। এবার পার্টিকুলার কোনো একটা রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা ফিক্স থাকবে। টেম্পারেচারটা তুই যদি ডিফারেন্স করে দিস, হার ধ্রুবকের ভ্যালুটা মানে কে এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে যদি দুটো ডিফারেন্ট টেম্পারেচার হয়, সেই দুটো ডিফারেন্ট টেম্পারেচারে আমরা ফর্মুলা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লগ K1 ইকুয়াল টু লগ এ মাইনাস 2.303 RT1। রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি তো ফিক্স। সেম ওয়েতে লগ K2 ইকুয়াল টু কি লিখতে পারি? লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 RT2 লিখতে পারি। এবার যদি লগ K2 মাইনাস লগ K1 করি, লগ K2 মাইনাস K1 করলে কি হবে? এটা মাইনাস এটা, তাহলে লগে কেটে যাবে, এটা মাইনাস এটা, মাইনাস মানে এই টার্মটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি ইএ বাই 2.303 R কমন নিই, মাইনাস অফ মাইনাস হয়েছে, তাহলে এটা তো মাইনাস রয়েই গেছে, এটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে 1/T1 মাইনাস 1/T2। ঠিক আছে, আর লগ K2 মাইনাস K1 কে আমরা কি লিখতে হবে? লগ এম মাইনাস লগ এন, তাহলে এটা হয়ে যাবে লগ K2 বাই K1, লগ K2 বাই K1 হবে। এবার বাকি সব এখানে বলা রয়েছে, এই ফর্মুলাটা এটা, তাহলে আলটিমেটলি তোকে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে।
আলটিমেটলি তোকে কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, এই ফর্মুলাতে ডেটাটা বসবে, এই ফর্মুলাতে ডেটাটা বসিয়ে দে, এই ফর্মুলাতে ডেটা বসলে হবে লগ K2 বাই K1 0.8 ডিভাইডেড বাই 0.02, অ্যাক্টিভেশন এনার্জিটাই বার করতে বলেছে, ইএ বেরোবে 2.303 অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে এটা জুল পার মোল পার, তাহলে 8.314 বসবে জুল পার মোল পার কেলভিন। টেম্পারেচারটা এখানেও সব কেলভিনেই আছে, প্রথম টেম্পারেচারটা 1/400 হবে, তারপরেটা হবে 1/500, এখান থেকে বিয়োগ করে টোটালটা ক্যালকুলেট করে এখান থেকে কি বেরিয়ে আসবে, এখান থেকে আলটিমেটলি বেরিয়ে আসবে ই এর ভ্যালুটা। এটা এবার বাকিটা ক্যালকুলেট করতে হবে, এই জায়গাটা আমার ক্যালকুলেট করা আছে, এটা আসবে 61.248 কিলোজুল, মানে 61,248 জুল। এটাকে কিলোজুল করে নিবি 3 ঘরকে, তাহলে 61.248 এত কিলো জুলস অফ এনার্জি দরকার পড়বে। ঠিক আছে, হয়ে গেল। এরপর কি আছে, অ্যালডিহাইড আর কিটোনের রিয়াকশনের ক্ষেত্রে তোর পিএইচটা মানে মেনটেন রাখার কেন দরকার, পিএইচটা মেনটেন রাখার দরকার হচ্ছে ধর NH2 অ্যামিন আসছে, অ্যামিন রিয়াকশন করতে আসছে, যদি রিয়াকশনটা অ্যাসিডিক হয়ে যায়, বুঝলি, রিয়াকশন কন্ডিশনটা যদি অ্যাসিডিক হয়ে যায়, ধর অ্যামিন আসছে NH2 কিছু একটা আছে এদিকে, সেই নাইট্রোজেন পার্টটা দিয়ে তুই চাইছিস, নাইট্রোজেনের এই লোন পেয়ারটা দিয়ে তুই চাইছিস কার্বনিল সেন্টারে রিয়াকশন করাতে। এবার যদি অ্যাসিডিক কন্ডিশন হয়ে যায়, অ্যাসিডিক কন্ডিশনে কি হবে, নাইট্রোজেনের এই লোন পেয়ারটা সলিউশন থেকে একটা H+ আয়নকে তুলে ফেলবে, দিয়ে এটা যা আছে লং চেন NH3+ হয়ে যাবে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে নাইট্রোজেন সেন্টারটা প্রোটোনেটেড হয়ে বসে থাকবে। নাইট্রোজেন সেন্টারটা যদি প্রোটোনেটেড হয়ে বসে থাকে, তাহলে ওর নেগেটিভ চার্জটা অ্যাভেলেবেল থাকবে না কার্বনিল সেন্টারকে অ্যাটাক করার জন্য, তাহলে রিয়াকশনের স্পিডটা কমে যাবে। এই কারণে পিএইচটাকে মেনটেন রাখাটা আমাদের খুব দরকার। আচ্ছা, এটা একটা অর্গানিক, লাস্টে অর্গানিক, দেন অর্গানিক, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমাদের পরপর অর্গানিক আছে। এই মলিকিউল ডিটেকশনটা করব, তার আগে ছোটো ছোটোগুলো করে নিই, ঠিক আছে, ছোটো ছোটো রিয়াকশনগুলো আগে করে নিই, তারপরে ওই সেটস অফ রিয়াকশন পরপর করতে হবে, সেগুলো আমরা করব, ছোটো ছোটোগুলো কমপ্লিট করে নেই। তাহলে আমরা কী পাচ্ছি দেখ, আগে দিয়েছে দেখ, COOH এ কি দিলে NO2 ঢুকবে, আর সিম্পল বেঞ্জিনিংয়ে নাইট্রেশন, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3, মিক্স অ্যাসিড দিলেই হবে। এবার COOH হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই মেটা পজিশন NO2 ঢুকেছে। এবার NO2 থেকে NO2 থেকে NH2 আমরা কি করে করবো, NO2 থেকে SNHCl দিলেই হবে, SNHCl দিলেই হবে, তাহলে B তে SNHCl, এবার আমি লিখতে লাগি, A তে কি দেবো, এতে দেবো H2SO4 কনসেন্ট্রেটেড প্লাস HNO3 মিক্স অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রেশন হবে, কারণ এখান থেকে NO2+ এই ইলেকট্রোফাইলটা জেনারেট হয়ে আসবে। সেকেন্ডে বিতে আমরা কি দেবো, বিতে আমরা দেবো SNHCl, ঠিক আছে, পাতি রিডাকশন হবে। 3 নম্বরে N2+Cl- ডায়াজোটাইজেশন, NaNO2 প্লাস HCl, টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচার যদি হায়ার হয়ে যায় তখন আবার বেঞ্জিনিংয়েও ডাইজোটাইজেশন হতে যাবে না, ওখানেও অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তো বেঞ্জিনিংয়ে ডাইজোটাইজেশন করতে চাইলে টেম্পারেচারটা 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন রাখতে হবে। সি হয়ে গেল। ডিতে কিছুই না, H2O দিয়ে হিট আপ করে দিলেই ওটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। H2O দিয়ে হিট আপ করে দেবো পাতি সব এইবার এটা হচ্ছে ডায়াজোটাইজেশন, ডায়াজোটাইজ যেই এইটা এখান থেকে আলাদা আলাদা কম্পাউন্ডগুলো তৈরি হয়, স্যান্ডমায়ার আছে, তারপরে ফ্লুরিন কি করে ঢুকছে, বা N2+Cl- কে বাদ দিয়ে শুধু বেঞ্জিনিং কি করে পাবো, OH কি করে হবে, ওই কনভার্সনগুলো। তাহলে এটা খুবই বেসিক রিয়াকশন, একদম সাধারণ। লাস্টে দেখি কি বলেছে, লাস্টে বলেছে A থেকে F পরপর ডিটেকশন করতে বলেছে। 3 নম্বরের কোশ্চেন হবে শিওর। প্রথম বলেছে বেঞ্জিনিংয়ে COCH3 আছে NH3, তাহলে এ কি হবে, এ হবে CONH2 হবে ওই জায়গাটা। দেন বিতে Br2H হফম্যানের ব্রোমাইড, তাহলে ওটা ডিগ্রেডেশন হবে, তাহলে ডিগ্রেডেশন হলে কি হবে, ওটা সিওটা বেরিয়ে যায়, তাহলে ওখানে শুধু NH2 হবে, তাহলে AB হলো। আচ্ছা, CH এর সাথে যদি HCN থাকতো, রাইট, HCN থাকলে ওখানে আমার সায়ানাইড CN- রিয়াকশন করতো, ঠিক আছে, দিয়ে তুই সায়ানোহাইড্রিন পেতি, কিন্তু KCN অ্যালকোহলিক মিডিয়ামে, মানে এটা বেনজোইন হবে। স্টার দিচ্ছি কারণ আগের একটা পেজেও ছিল
বেনজোইনটা হয়তো হঠাৎ করে বুঝতে পারলি না, তুই কেসিএন দিয়ে সিম্পল সিএন মাইনাস দিয়ে রিয়াকশন করে তুই যেরকম সাইনোহাইড্রিন বানা সেটা বানিয়ে ফেলবি। সাইনোহাইড্রিন হবে, সেই কোশ্চেনটাও দিয়েছে, সেই কোশ্চেনটা তারপরে দিয়েছে HCN দিয়েছে, দেখেছিস? HCN দিলে হবে, কেসিএন দিলে বেনজোইন হবে। আগের দিন বেনজোইনের প্রোডাক্ট লিখে দিয়েছিলাম। বেনজোইনের প্রোডাক্ট কেমন হবে? বেনজোইনের প্রোডাক্টে এখানে তো মেকানিজম আমি দেখাতে পারছি না, আমি প্রোডাক্টে লিখে দেখাচ্ছি। এটা বেনজোইন হবে। দেন কনসেন্ট্রেটেড HNO3 দিলে এখানে একটা অক্সিডেশন হবে, এটা বেনজোইন যে প্রোডাক্টটা পেলাম সেটা বেনজিলে কনভার্ট হয়ে যাবে। দিস ইজ ইয়োর বেনজিল। এটা হয়তো এইচএস এর নতুন তোদের প্রোডাক্ট, নতুন যে প্রকাশন মানে সেশনে বই পাবলিশ হচ্ছে সেখানে বেনজোইনের এটা দিয়েছে নাকি আমি জানি না, কিন্তু এটা একটু পার্টিকুলার ভালো করে দেখবি, যদি হঠাৎ করে পরীক্ষাতে দেয় করে উঠতে পারবি না, তাই এটা একটু ভালো করে দেখে যাবি। এই জন্যই তো প্রিভিয়াস বা এরকম কোশ্চেন পেপার করা, যদি কিছু আজে বাজে কোশ্চেন দিয়ে দেয় যেন পরীক্ষাতে করতে পারি। সেটা কিন্তু বেনজোইন। হ্যাঁ, আচ্ছা, HCN H2O দিয়েছে কিছুই না, প্রথমে 1 নম্বরে HCN ঢুকবে। হ্যাঁ, 1 নম্বরে HCN ঢুকলে ওখানে এই কম্পাউন্ডটা তৈরি হবে, সায়ানোহাইড্রিন হবে। সায়ানোহাইড্রিন মানে C, একদিকে OH O মাইনাস হবে, সায়ানাইড ঢুকবে, একদিকে হাইড্রোজেন আছে। দেন H প্লাস আয়ন দিলে ওই CNটা COOH হয়ে যাবে, CNটা COOH হয়ে যাবে, একটা OH তো ছিলই আর হাইড্রোজেন তো আছেই। এইটা হয়ে গেল মেন্ডেলিক অ্যাসিড। তাহলে বেসিক্যালি 1 নম্বরে এটা লিখতে বলেনি, কিন্তু এটা কিন্তু লিখতে বলেনি তোকে। 1 নম্বরে HCN দিয়ে সায়ানোহাইড্রিন হলো, দেন H2O H প্লাস আয়ন দিচ্ছে, 2 নম্বরে এটা যাবে। তাহলে ফার্স্ট স্টেপ, 1 নম্বরে ফার্স্ট স্টেপ এটা হলো, 2 নম্বর রিয়েজেন্ট হলো এটা হলো। তাহলে তোকে কিন্তু মেন্ডেলিক অ্যাসিডটা লিখতে দিয়েছে, সায়ানোহাইড্রিনটা কিন্তু লিখতে দেয়নি। তাহলে এটা হলো ই, ওই কর্নারেরটা, ওটা আর মুছছি না। এই কর্নারেরটা আমরা পেয়ে গেলাম ই, ABCD ই হয়ে গেল। এফ, এটা আগের দিনও করেছে, এটা আগের দিনও করা হলো। এটার মেকানিজমটা আবার নেই, এটা তোকে অ্যাজ ডাইরেক্ট জাস্ট প্রোডাক্ট লিখতে হবে। বেনজিন রিং দেখছিস, বেনজিন রিংয়ের সি ওখান থেকে একটা নিজস্ব কার্বন রয়েছে, আর CH3CO অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেটেড যে গ্রুপটা, সেই অ্যাসিটাইলেটেড গ্রুপটা এখানে ঢুকে যাবে। এটা হবে, এটা আগের দিনও করতে হয়েছে। এটা তোদের ছায়াপ্রকাশনী বইয়ে আছে, NCERT-তে কিন্তু এটা নেই। এবং ভালো করে যখন কনডেনসেশন রিয়াকশনগুলো যখন পড়ছিস তারপরে পরে পার্কিন আর টিশেঙ্কো দুটো আছে কিন্তু, ঠিক আছে? পার্কিন আর টিশেঙ্কো দুটো আছে কিন্তু, এবং দিস ইজ ইয়োর পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশনটা ভালো করে দেখে নিবি, পার্কিন এবং টিশেঙ্কো বোথ দেখবি। পার্কিনটা আগের একটা পেজেও দেখলাম, প্রবাবলি আগের পেজেই দেখলাম, তাহলে এটা হচ্ছে তোর পার্কিন। পার্কিন, টিশেঙ্কো, অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো, চারটেই ভালো করে দেখবি, সব একই জায়গাতে রয়েছে। বেনজোইন এখানে করিয়ে দিলাম, তোকে তো মেকানিজম কখনোই লিখতে দেবে না, তোকে প্রোডাক্ট লিখতে দিতে হবে। CHO দেবে, KCN দেবে, অ্যালকোহলিক, তোকে বুঝে নিতে হবে বেনজোইন হচ্ছে। ভালো করে পড়ে নিবি, এগুলো স্টার দিচ্ছি, আগের পেজেও পড়েছে, আগেও স্টার দিয়েছি, আর এদিকের পেজে নেই, এখানে হয়ে গেছে। এবার আর দুটো কোশ্চেন পড়ে রয়েছে, যেটার মধ্যে আগে এই মলিকিউলটাকে আমাদের আগে ডিটেক্ট করতে হবে কি আছে, আমরা সেটা দেখি। একটা কম্পাউন্ড বলেছে, একটা জৈব যৌগ C2C5H12 ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না মানে কার্বনিল নয়, প্রথম কথা। K2Cr2O7 দ্বারা A জারিত হয়ে B তৈরি করে, তাহলে যদি কার্বনিল নয় জারিত করে, অক্সিডাইজড হলো, B সহজেই ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, তাহলে B কম্পাউন্ড যেটা সেটা কার্বনিল যুক্ত কম্পাউন্ড। কার্বনিল, তাহলে B কার্বনিল তৈরি হচ্ছে, কার্বনিল কার কাছ থেকে অক্সিডাইজড হয়ে তৈরি হয়? অ্যালকোহলের কাছ থেকে, তাহলে প্রবাবলি A অ্যালকোহল। তাহলে A অ্যালকোহল বলেই ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু K2Cr2O7 দ্বারা অক্সিডাইজড হয়ে কিটোন তৈরি করছে, মানে কিটোন ইন দ্য সেন্স কার্বনিল তৈরি করছে। কার্বনিল তৈরি করছে বললেই তো এটা ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে। এবার সেই কার্বনিলটা অ্যালডিহাইড না কিটোন কি করে বুঝবো? পরের কন্ডিশন দিয়ে দিয়েছে, টলেন্স প্রক্রিয়ায় সাড়া দেয় না। টলেন্স প্রক্রিয়ায় সাড়া দেয় না মানে কিটোন, অ্যালডিহাইড নয়। আচ্ছা, তাহলে অ্যালডিহাইড নয়, কিটোন তৈরি হচ্ছে, মানে 2 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা ওখানে কিটোন পাবো, সেইটাই তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি নয়। আচ্ছা, H2SO4 দ্বারা A নিরোদিত হলে হাইড্রোকার্বন তৈরি করে, ঠিক আছে, নিরোধন হয়। H2SO4 দ্বারা অ্যালকোহলেরই তো আমরা ডিহাইড্রেশন করে ডবল বন্ডেড কম্পাউন্ড তৈরি করি, সবই আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে 5 কার্বন যুক্ত একটা অ্যালকোহল এবং কিটোন তৈরি করতে হবে, রাইট? তাহলে সেকেন্ডারি অ্যালকোহল আমরা একটা নেব, সেকেন্ডারি অ্যালকোহল CH2 CH3H, ঠিক আছে? তাহলে এটা যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, ভালো করে দেখ, আগে হাইড্রোজেন আমার যে সংখ্যাটা লাগবে সেই সংখ্যাটা আমরা কি মেলাতে পেরেছি সেটা আমরা একটু যদি দেখি।
এখানে 1 2 3 4টে কার্বন হয়েছে, হ্যাঁ তাহলে এখানে একটা প্রাইমারি মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে? সেই মিস্টেকটা হচ্ছে আমরা 4টে কার্বন নিয়ে ফেলেছি, 5টা কার্বন নিতে হবে, তাই না? সেটা করতে পারি, এখান থেকে যদি আমি একটা মিথাইল দিয়ে দিই, এবার একটু গুনে দেখি 5টা কার্বন হয়েছে, 1 2 3 4 5, আচ্ছা C5 তো হয়েছে। অক্সিজেন একটা অক্সিজেন আছে, হাইড্রোজেন দেখি 3 3 6 আর 3 9 10 11, 1 2 3 4, কোথায় ভুল হলো? হ্যাঁ OH এর তো একটা হাইড্রোজেন আছে 12টা, তাহলে C5H12O, আমরা প্রবাবলি আমরা A কে ফাইন্ড করে ফেলেছি। এবার এটাকে তুই যদি K2Cr2O7 দিয়ে অক্সিডাইজ করিস, অক্সিডাইজ করলে যে তোর CHOH পার্টটা রয়েছে, এই পার্টটা C ডবল বন্ড ওতে কনভার্ট হয়ে যাবে। ওই পার্টটা যদি C ডবল বন্ড ওতে কনভার্ট হয়, তাহলে তোর এইদিকে একটা CH3 পড়ে থাকছে, এই দিকের পার্টে CH, এখান থেকে দুটো CH3, ঠিক আছে? এবার যে ওভারঅলটা বলেছে সেটা মিলছে কি একবার দেখি। C5H10O, 3 3 6 আর 3 9 1 10, 1 2 3 4 5 O, তাহলে C5H10O, তাহলে আমরা আমাদের প্রবাবলি B ফাইন্ড করে ফেলেছি। এবার যেহেতু এখানে C ডবল বন্ড O আছে, ফিনাইল হাইড্রোজেনের সাথে সহজেই রিয়াকশন করবে, ট্রু, কিন্তু কিটোন যেহেতু টলেন্সের সাথে রিয়াকশন করবে না, সেটাও ট্রু। H2SO4 দ্বারা A কে নিরুদন করব। H2SO4 দ্বারা A কে নিরুদন করলে কি হয়, পাশাপাশি কার্বন হাইড্রোজেন থেকে HOH বেরিয়ে যাবে। এইখানে যে হাইড্রোজেনটা আছে এটা নিলাম, দেখতে পাচ্ছিস আশা করি এই জায়গাটা, বা আমি যদি বক্স করে দিই, বক্স করে দিলে হয়তো ভালো করে দেখতে পাবি। সেটা হচ্ছে কালার 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 ইয়েলোই নি, ঠিক আছে, ইয়েলো প্রবাবলি দেখতে পাবি হয়তো এই জায়গাটা। তাহলে এই জায়গাটা নিলে HOH বেরিয়ে যাবে, তাহলে HOH বেরিয়ে গেলে এখানে তুই যদি H2SO4 দিয়ে নিরুদন করিস, H2SO4 দিয়ে তুই যদি নিরুদন করিস, তাহলে C ডবল বন্ড CH, এখান থেকে CH3, তারপরে এখানে CH3 এবং এখানে CH3। ভালো করে আমরা যদি গুনে দেখি, C5H10 হয়েছে, 1 2 3 4 5, C5 3 3 6 আর 3 9 1 10 হয়ে গেছে, তাহলে C5H10, তাহলে আমরা আমাদের CO ফাইন্ড করে ফেলেছি, বাস। তাহলে ABC তিনটেই আমরা ফাইন্ড করে ফেললাম। এবার ফিনাইল হাইড্রোজেনের সাথে যদি রিয়াকশন করে, ফিনাইল হাইড্রোজেন মানে বেনজিনে NH NH2, তাহলে NH পার্টের সাথে রিয়াকশন করলে কি হবে, কোনো একটা কার্বনিল যদি NH2 এর সাথে রিয়াকশন করে, C ডবল বন্ড O, এই দিকে যা আছে এটা যদি বেনজিন রিংয়ে NH2 পার্টের সাথে রিয়াকশন করে, NH2 পার্টের সাথে যদি রিয়াকশন করে, তাহলে এখান থেকে প্রোডাক্ট আসবে C ডবল বন্ড N NH, এখান থেকে ফিনাইল রিংটা যেমন আছে আর এর যে কার্বনের চেনটা, তাহলে এই জায়গাটা NH ডবল বন্ড NH PH হয়ে যাবে। তাহলে এটা যদি ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, ডবল বন্ড NH, এখানে ফিনাইল রিং আসবে। তো এরকম করে বাকিটা কম্পাউন্ড তৈরি করে ফেলবে। তো ওই কম্পাউন্ডটা লিখে নিস, ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে। আর একটা যেটা বলেছে যে C আদ্র বিশ্লেষণে অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইড তৈরি করে, C আমরা পেলাম। এখানে যদি আমরা ওজোনোলিসিস করি বা KMnO4 দিয়ে যদি আমরা স্প্লিট আপ করে দিই, এই জায়গাটা কাটলে কি হবে, CH3CHO হবে, এই দিকের পার্টটা CH3CHO দেবে, আর এই পার্টটা কি হবে, CH3CH3, মাঝখানে কার্বনিল ডবল বন্ডেড O, তাহলে অ্যাসিটন আর অ্যাসিটালডিহাইডই দিচ্ছে, তাহলে ABC এটাই ঠিক আছে। লাস্ট আমাদের অনেকটা সেট অফ রিয়াকশন রয়েছে, সেটা আমরা করব, আগে ফেলে এসেছি এটা। তাহলে প্রথমে MgBr এর সাথে সাধারণত অন্য রিয়াকশনগুলো করেছিস, আর MgX এর সাথে আমরা অক্সিডেন মানে ইপক্সাইড রিংয়ের রিয়াকশন হয়তো আমি জানি না করেছিস নাকি, করলে ভালো কথা, সেটা আমরা করব। আগে বি এর ঠিক আছে, যেটা হয় আর আমি জেনারেলে লিখছি আর MgX, তার সাথে যদি আমরা ইপক্সাইড রিংয়ের রিয়াকশন করাই, আর MgX এর সাথে যদি আমরা ইপক্সাইড রিংয়ের রিয়াকশনটা করাই, তাহলে আমরা কি পাবো, ইপক্সাইড রিংয়ের ব্যাপারটা হচ্ছে, ইপক্সাইড রিংটা খুব স্ট্রেনিয়াস একটা রিং, ও নিজের স্ট্রেনটাকে রিলিজ করতে চাইছে, ও স্ট্রেন তখনই রিলিজ হবে, মানে রিলিজ করতে চাইছে মানে ও রিয়াকশন করে রিংটাকে ব্রেক করে দিতে চাইছে। তাহলে এটা এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, আর মাইনাস পার্টটা এখানে অ্যাটাক করবে, এটা এদিকে খুলে যাবে, সরি কোনটা কোন দিকে দেখালাম, দূর, আর মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এটা এদিকে খুলে যাবে, ঠিক আছে, বাকিটা জুড়ে গেল, ও মাইনাস আর OH ওখান থেকে অ্যালকোহল বেরিয়ে চলে আসবে, এবং ও মাইনাস হয়ে থাকবে, H2O দিয়েছে ওখান থেকে অ্যালকোহল বেরিয়ে চলে আসবে, আর কি হবে, আর পার্টটা ওটার সাথে জুড়ে যাবে,
বাকি ও মাইনাস পার্টে ও এমজিএক্স হয়ে যাবে, ওটা H2O দিলেই OH হয়ে যাবে। তাহলে যদি বেনজিন রিংয়ের এর অ্যান্সারটা আমরা যদি লিখি, এর অ্যান্সারটা বললাম এটা থেকে আমি যদি প্রোডাক্ট লিখি, এটা থেকে দেখ এটাকে 1 নম্বর কার্বন বললাম, এটাকে 2 নম্বর কার্বন বললাম। তাহলে আর 1 নম্বর কার্বনটার সাথে বন্ড করলো, 1 নম্বর কার্বন ওখানে CH2, তারপরে সাথে 2 নম্বর কার্বন আছে CH2, তারপরে O মাইনাস, তারপর আছে MgX প্লাসটা বসলো, H2O দিয়ে দিলেই OH হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এটা এই যে বেনজিন রিংটার এখানে যে নেগেটিভ চার্জ এই পার্টটাকে এখানে অ্যাটাক করবে, এটা এদিকে খুলে দেবে। তাহলে এটা খুলে গেলে বেনজিন রিংয়ে আর CH2 O মাইনাস MgX প্লাস হবে, এবং H2O দিয়েছে 2 নম্বর স্টেপে, 2 নম্বর স্টেপে H2O দিলে এটা OH হয়ে যাচ্ছে বেসিক্যালি। তাহলে OH হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রোডাক্ট এখানে কি পাবো, তাহলে আমরা এখানে প্রোডাক্ট যেটা পাবো সেই প্রোডাক্টটা হবে এ লিখছি, হ্যাঁ এ যেটা আমরা পাবো বেনজিন রিংয়ে CH2 OH হয়ে যাবে এটা, ঠিক আছে, OMGX ছিল OH, তাহলে এ পেলাম। বিটা এটা বার্চ রিডাকশন, এটার মেকানিজমটা করানোর তো আমার এখানে উপায় নেই, মেকানিজমটা না করালে ভালো করে বোঝানোও যাবে না বিষয়টা। সো সে কারণে আমি জাস্ট প্রোডাক্টটা লিখে দিচ্ছি, একটু ভালো করে পড়িস, নয়তো পরীক্ষাতে এর প্রোডাক্টটা লিখতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এই বার্চ রিডাকশনের মেকানিজম নেই, এটা একটু মুখস্থই মতো করতে হবে। সিআরডি এটা একটা ইম্পর্টেন্ট, HI দিয়ে দেখবে অনেকগুলো রিয়াকশন আছে। সাধারণত HIটা এখানে একটা SN2 করবে, কিন্তু স্টেবল কার্বোক্যাটায়ন পেলে সেখানে SN2 করবে না, SN1 হবে, এরকম করে অনেক কিছু জিনিস বইয়ে আলোচনা করা রয়েছে। এক্ষেত্রে যেটা হবে, HI এর I মাইনাসটা ব্যাকপ্লেন থেকে SN2 করবে না। প্রথমে কি হবে, এই অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে, অক্সিজেনের লোন পেয়ারটা H প্লাস আয়নটাকে সলিউশন থেকে তুলবে, অক্সিজেনের লোন পেয়ারটা H প্লাস আয়ন থেকে সলিউশন থেকে তুললে এখানে CH2O CH3 হবে, এবং এখানে OH প্লাস জেনারেট করবে। সাধারণত কি হয়, I মাইনাসটা ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে এটাকে বার করে দেয়, দিয়ে ওটা CH3OH হয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে CH2I হয়ে যাবে। এটা করলেই ভুল হয়ে যাবে, কারণ এটা SN2 পাথ হয়ে রিয়াকশনটা করবে না। যদি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, তাহলে রিয়াকশনটা প্রথমে স্টেবল কার্বোক্যাটায়নটাই তৈরি করবে, এখানে তাই স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে, এটা করতে পারে। অথবা আরেকটা তোর বইয়ে যেটা দেখবি, এবার যদি I মাইনাসের কথাটা বলিস, I মাইনাস টু এখান দিয়ে অ্যাটাক করবি, এদিকে খুলবে, কিন্তু I মাইনাস এদিক থেকে অ্যাটাক করতে পারবে না, কারণ এদিকে স্টেরিক হিন্ড্রেন্স হবে, বেনজিন রিং আছে এই হাইড্রোজেনের জন্য। তাহলে সাধারণত বইয়ে যেটা আছে, যখন নন বাল্কিয়ার সিস্টেম থাকবে, যেমন ধর C2H5O CH3 আছে, এসব জায়গাতে এই জায়গাটা প্রোটনেটেড হবে, প্রোটনেটেড হওয়ার পর লেস বাল্কিয়ার সাইডে I মাইনাসটা অ্যাটাক করবে, এদিকে এটা খুলে দেবে। তাহলে বড় যেটা কার্বনের চেন, বড় কার্বনের চেনটা অ্যালকোহলে কনভার্ট হবে, ছোট কার্বনের চেনটা অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট হবে। এখানেও তুই তাই ভাবতে পারতি যে ছোট কার্বনের চেন, তাহলে I মাইনাসটা এদিক থেকে অ্যাটাক করে দেবে, এটাকে এদিকে খুলে দেবে, তাহলে বড় যেটা কার্বনের চেন মানে বেনজিন রিং এর পার্টটা, ওই পার্টটা অ্যালকোহল হয়ে যাবে, আর CH3টা CH3I হয়ে যাবে। ওটাই ভুল হবে, কারণ ও এদিক থেকেও SN2 করবে না। কেন, এদিক থেকে SN2 করার চান্স ছিল, লেস বাল্কিয়ার সাইড দিয়ে SN2 করার চান্স ছিল, কিন্তু করবে না। কেন লেস বাল্কিয়ার সাইড থেকে SN2 করবে না, তার কারণ এক্ষেত্রে ওর একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার জায়গা রয়েছে। কিভাবে, ওর এখানে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার জায়গা রয়েছে, কারণ এই বন্ডটাকে ও ব্রেক করে দেবে, এই বন্ডটা ব্রেক করে দিলেই একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন ও তৈরি করতে পারছে, দ্যাট মিনস CH2 প্লাস। এই CH2 প্লাসের কাছে এবার এটা SN1 হচ্ছে, I মাইনাসটা যা CH2 প্লাসের সাথে রিয়াকশন করে CH2I করবে, আর ওটা CH3OH হয়ে বেরিয়ে যাবে। তো এই জায়গাটা ভালো করে পড়বি, প্রতি বছর খুব টার্গেট করে এই জায়গাটা কোশ্চেন, ঠিক আছে, তোদেরও এবছর ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আছে, অন্যবারও কিন্তু টার্গেট করে। তাহলে সিডির ক্ষেত্রে এখানে প্রোডাক্ট আমরা কি পাবো, সিডির ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো যে বেনজিন রিংয়ে CH2I আর CH3OH এই দুটো হবে। আচ্ছা, এবার তো গ্যাব্রিয়াল থ্যালিমাইড হলে প্রথম পার্টে কি হবে, C2H5OH KOH দিলে ওটা N মাইনাস K প্লাস হবে, তাহলে প্রথমে N মাইনাস K প্লাস, তাহলে এইটার এ লিখছি, হ্যাঁ, উপরেরটা আমাদের হয়ে গেল, উপরের আমাদের যা ছিল আমরা করে ফেলেছি, ABCD, এটা এ না, ABCD আমরা করে ফেলেছি। এবার আমাদের ABCDEF আবার আছে, দুটো আলাদা আলাদা অর ছিল, প্রবাবলি এক জায়গাতে চলে এসেছে। তাহলে প্রথমে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়াল থ্যালিমাইডে প্রথমে KOH দিয়ে N মাইনাস K প্লাস হবে, তারপরে একেবারে করেছে C2H5Br যেটা রয়েছে আর KOH দিয়েছে, তাহলে একেবারে আমি প্রোডাক্ট লিখে দিতে পারবো, যেহেতু প্রথমে এটা দেয়, একটা স্টেপ হয়, এটা একটা রিয়াকশন একটা স্টেপ হয়, তারপরে KOH দিতে হয়, তবে কি আলটিমেট প্রাইমারি অ্যামিনটা বেরিয়ে আসে। কিন্তু যেহেতু আমাকে একেবারে A আর B দিয়েছে, আমি একেবারে A আর B প্রোডাক্ট আমরা লিখে দিচ্ছি।
তাহলে মেন প্রোডাক্ট লিখতে হবে। গ্যাব্রিয়াল থ্যালিমাইড করলে ওখান থেকে তো আমার অ্যাসিডটাও বেরিয়ে আসবে, কিন্তু আমরা কিন্তু আগে মেন প্রোডাক্টটা লিখবো, প্রাইমারি অ্যামিনটা C2H5NH2 এটা লিখবো। এটা ছাড়াও আমার এই প্রোডাক্টটাও তো এখান থেকে কাটবে, তাই না, দিয়ে বেনজিন রিং COOH এই পার্টটা বেরিয়ে আসবে, কিন্তু ওটা আমার মেন প্রোডাক্ট হিসাবে নয়, তাই বিতে মেন প্রোডাক্টটা লিখতে হবে অ্যামিনটা। আচ্ছা, এবার বি 2 নম্বর আর 3 নম্বরটা খুব ইজি, কারণ একটা কার্বাইল অ্যামিন টেস্ট আর এটা হচ্ছে মুলিকানবার্গার টেস্ট। কার্বাইল অ্যামিন টেস্টটা হচ্ছে কিসের জন্য কার্বাইল অ্যামিন টেস্টটা করি? কার্বাইল অ্যামিন হচ্ছে প্রাইমারি অ্যামিনের জন্য, সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামিন কার্বাইল অ্যামিন টেস্টে সারা দেবে না। আর নিচের যেটা মুলিকানবার্গার আছে ওটা NO2 টেস্টের জন্য, ঠিক আছে? তো তোরা যখন ল্যাসাইন টেস্ট করতে তখন NO2 টেস্টের জন্য আমরা মুলিকানবার্গারে টেস্ট করতাম, এখানেও তাই। তাহলে সি কি তৈরি হবে? সি হিসাবে তৈরি হবে বেনজিন রিংয়ে NC আইসোসায়ানাইড তৈরি হবে, ঠিক আছে? সেখানে Na C2H5OH দিয়ে যেই রিয়াকশন করবি, C2H5OH দিয়ে রিয়াকশন করলে ওখানে একটা রিডাকশন হবে, NHCH3 হয়ে যাবে ওটা। তাহলে এটা হলো। আর লাস্টেটা যেটা রয়েছে মুলিকানবার্গার টেস্ট হলো, ওখানে একটা N ফিনাইল হাইড্রোজিন তৈরি হবে। তাহলে প্রথম স্টেপে কি তৈরি হবে? প্রথম স্টেপে বেনজিন রিং এই NHOH, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপে আমার NHOHটা তৈরি হলো। তারপরে যখন টলেন্স আছে, সেকেন্ড স্টেপে কি দিচ্ছি? সেকেন্ড স্টেপে টলেন্স হচ্ছে, তাহলে বেসিক্যালি তাহলে প্রথমে জিঙ্ক NH4Cl দিলে প্রথমে NHOH হলো, N ফিনাইল হাইড্রোজেন, তারপরে একটা টলেন্স রিয়েজেন্ট, এই টোটালটা মিলে হচ্ছে আমার মুলিকানবার্গার টেস্ট। তারপরে টলেন্স দিয়ে দিলেই কি হবে? টলেন্স দিয়ে দিলেই NHOHটা তোর NO তে কনভার্ট হবে, এবং তাহলে এটা এবং F হচ্ছে NO তৈরি হবে, এবং তার সাথে Agর প্রেসিপিটেট পড়বে, এটা সিলভার মিলার হবে। তাহলে তুই এখান থেকে NO2 এর প্রেজেন্সটা বুঝতে পারবি। বাস, এই আমাদের ইস্ট বর্ধমানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা করে ফেললাম। তাহলে এখান থেকে আমি বলে দিলাম কোন জায়গা থেকে নিউমেরিক্যাল খুব হাইলি চান্স, আর বাকি তো অর্গানিক তোকে মোটামুটি সবই পড়তে হবে। আর প্রিভিয়াস ইয়ার বা টেস্ট পেপারগুলো ভালো করে ফেল, টেস্ট পেপারগুলো ভালো করে পড়লে ফেললে অনেক কোশ্চেন তুই কভার করে ফেলবি, তো অসুবিধা হবে না, ঠিক আছে? আজকে এটাই থাকলো।